শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার, শুনতে হ্যাঁ পাচ্ছি। স্যার। হ্যাঁ স্যার। চলো, তো আমরা আজকে ক্লাস শুরু করছি। আমাদের আজকে যে টপিকটা রয়েছে, অলরেডি তার পিডিএফ নোটস তোমাদের গ্রুপে শেয়ার করা হয়েছে, তোমরা আশা করি সবাই খুলে দেখেছো। আমার তোমাদের যে পিএসসি জুলজি, তার জন্য আমাকে দেওয়া হয়েছে, দেখো সেকশন 1-এ যে জুলজি পার্টটা রয়েছে, হুম, এই পার্টটা আমাকে পড়াতে দেওয়া হয়েছে। তো আমরা এর আগের দিন ক্লাসে আমরা কমপ্লিট করেছি ক্লাসিফিকেশন অফ প্রোটোজোয়া আপ টু ফাইলা, এটা হচ্ছে কি কমপ্লিট হয়েছে। তো আজকে আমরা যে 2 নম্বর পয়েন্টটা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, স্ট্রাকচারাল অর্গানাইজেশন অ্যান্ড রিপ্রোডাকশন ইন প্যারামেসিয়াম, এই বিষয়টা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। ঠিক আছে, তো দেখো আমরা এই সিলেবাসটাকেই মেনটেন করে পড়াশোনার চেষ্টা করব, কারণ দেখতেই পাচ্ছ এখানে এখানে মেনলি বলা রয়েছে যে প্যারামেসিয়ামের স্ট্রাকচার, মানে স্ট্রাকচারাল অর্গানাইজেশন কেমন দেখতে হবে এবং প্যারামেসিয়ামের রিপ্রোডাকশন কেমন হবে। ঠিক আছে, তো এই দুটো জিনিস নিয়ে আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, এরপরে পরে তোমাদের যা যা সিলেবাস রয়েছে, টোটাল দেখো 16টি ইউনিট রয়েছে। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা ক্লাসে চেষ্টা করব যে একটা করে ইউনিটকে শেষ করার জন্য। যদি ওটা ছোট হয়, যদি বড় হয় তাহলে আবার ওটাকে ভেঙে আবার ক্লাস করতে হবে আলাদা আলাদা করে। তো সেক্ষেত্রে তোমরা যারা আছে কি তোমার আহ, একদম ইংলিশ প্রথমবার পড়ছো বা তোমরা ইংলিশকে ভয় পাও, তো তাদের জন্য তোমাদের বেঙ্গলি পিডিএফ একটা দেওয়া হচ্ছে, তোমরা সবাই দেখেছো বেঙ্গলি পিডিএফ। তো একবার তোমরা ক্লাসের আগে, মানে আমি চেষ্টা করি সবসময় যে একদিন আগে পিডিএফটা শেয়ার করে দেওয়ার, কিন্তু যেহেতু দুটো ভার্সানে করতে গিয়ে একটু সময় লেগে যায়, তো যাই হোক ক্লাসের তোমাদেরকে কমসে কম 4 ঘন্টা 5 ঘন্টা আগে আমরা প্রোভাইড করার চেষ্টা করব, বা তোমার হচ্ছে প্রোভাইড করছি। তোমরা কি করবে না, আগে এই পিডিএফ নোটসটা পড়ে নেবে, বেঙ্গলিটা আগে পড়বে, আগে তোমরা বেঙ্গলিটা পড়বে, তারপরে তোমরা ইংলিশটাও পড়ে নেবে। দিলে কি হয় না, তোমার একটা ওভারঅল আইডিয়া তোমার মধ্যে জন্মালো, যখন ক্লাস হবে সেই জিনিসটা আরো বেশি করে তোমার জানা হয়ে যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো তাহলে এইভাবেই তোমরা জিনিসটা করলে তোমাদেরই সুবিধা হবে। ঠিক আছে, আর আরেকটা জিনিস বারবারই আমি ক্লাসে বলে থাকি শুরুতেই, যে লাইভ ক্লাস সবাই অ্যাটেন্ড করবে। যেমন তোমাদের ধরো গ্রুপে তোমরা আজকে লাস্ট পর্যন্ত তোমাদের গ্রুপে জয়েন হয়েছে প্রায় 50 জন মতন, তাই না? তো সেক্ষেত্রে দেখো লাইভ ক্লাস দেখতে পাচ্ছি এখানে 16 জন, 16। তো বাকিরা হয়তো জয়েন করবে, তাদের টাইম হয়তো হয়নি, বা ম্যাক্সিমাম জন জয়েন করছে না। এই জিনিসটাও ঠিক নয়। তোমরা যে স্যার বা ম্যাডাম ক্লাস নিক না কেন, তোমরা চেষ্টা করবে ক্লাসগুলোকে লাইভ ক্লাস করার চেষ্টা করবে। আর রবিবার দিন যে মক টেস্টটা দেওয়া হয়, সেই মক টেস্টটাও সবাই চেষ্টা করবে মক টেস্টটাকে পার্টিসিপেট করার জন্য। মানে মক টেস্টটা তোমরা জানো, গুগল ফর্মে আমরা লিঙ্ক পাঠাই, ওই লিঙ্কে ক্লিক করলেই তোমরা অনলাইন মক টেস্ট তোমরা দিতে পারবে। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা কিন্তু করো, যাতে কি হবে তোমাদের অনেকটাই প্রিপারেশন অনেকটাই এনরিচ হবে। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদেরকে করতে হবে। আর যদি ভাবো যে প্রত্যেকটা ক্লাসের আমরা লাইভ ভিডিও, মানে রেকর্ডেড ভিডিও তো দিচ্ছি, আমি টাইম মতন করে রেকর্ডেড ভিডিও দেখে নেব, তাহলে সেটা কি হয় না, অনেক সময় দেখা হয় না। ঠিক আছে, অনেক সময় দেখা হয় না, বিভিন্ন কাজের সঙ্গে ব্যস্ত হয়ে যায়, যার কারণে সেই টাইমগুলো আমরা বার করতে পারি না এটা দেখার জন্য। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু কেয়ারফুলি তোমরা করবে। যাই হোক, অনেক কিছু আমরা কথা বললাম, এবারে আমরা পড়াশোনাতে যাই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই আমরা প্যারামেসিয়ামের স্ট্রাকচার নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, প্যারামেসিয়ামের স্ট্রাকচার তো তোমরা শুরুতেই পড়েছিলে বা তোমাদেরকে বলা হয়েছিল যে প্যারামেসিয়াম মানে তোমার হচ্ছে কি, আমরা পড়েছিলাম 5 কিংডম ক্লাসিফিকেশন। তো 5 কিংডম ক্লাসিফিকেশন অনুযায়ী তোমরা একটা কিংডমের নাম শুনেছিলে প্রতিষ্ঠা, তাই না? এই প্রতিষ্ঠার তোমরা নিশ্চয়ই মনে রেখেছো যে এদের যে ক্যারেক্টার কি বলা হয়েছিল না, এরা ইউক্যারিওটিক হয় কিন্তু ইউনিসেলুলার। ইউনিসেলুলার। হ্যাঁ, ইউনিসেলুলার, ইউক্যারিওটিক কিন্তু ইউনিসেলুলার, মানে সিঙ্গেল সেল থাকবে। এবং এই প্রতিষ্ঠাকে আমরা ক্লাসিফাই আগের ক্লাসে করেছিলাম। ঠিক আছে, তো ওখানে বেঙ্গলি নোটে যে ক্লাসিফিকেশন ইংলিশ নোটের সঙ্গে
একটু ডিফারেন্স ছিল। এবং একজন আমাকে, তোমাদের মধ্যেই একজন ওটা আমাকে বলেছিল বলে আমি সেটা আবার চেঞ্জ করে তোমাদেরকে নতুন নোটস দিয়েছিলাম। ওখানে যেটা দিয়েছি পরে সেটা হচ্ছে তোমার লেটেস্ট ক্লাসিফিকেশন অনুযায়ী, তোমরা ওটাই দেখবে। আর আগের যেটা তোমাদেরকে দেওয়া হয়েছিল সেটা ক্লাসিফিকেশনটাও ঠিক, কিন্তু সেটা প্রিমিটিভ, আপনার একটু আগে আর কি। তো এই জন্য যেটা চেঞ্জ ভার্সনটা তোমরা পড়বে, মানে পরে যেটা আমি দিয়েছিলাম আগেরটা আমি ডিলিট করে দিয়েছি, পরের যে তোমার হচ্ছে ক্লাসিফিকেশন ওটাই তোমরা পড়বে। এবার দেখো সেই প্রতিষ্ঠার মধ্যে দেখো সিলিয়েটেড প্রোটোজোয়া নামে পরিচিত এই প্যারামেসিয়াম। এই সিলিয়েটেড কেন বলা হচ্ছে তার কারণ দেখতে পাচ্ছ এখানে, যে ডান দিকে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা এটা প্যারামেসিয়ামের ছবি। ঠিক আছে, এটাই হচ্ছে এটা প্যারামেসিয়াম। এই যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি প্যারামেসিয়াম। এই প্যারামেসিয়ামের ক্ষেত্রে তোমরা ভালো করে দেখো যে বাইরের দিকে তোমরা কি দেখতে পাচ্ছ না, অনেকগুলো উপবৃদ্ধি তোমরা লক্ষ্য করতে পারছো, তাই না? কিছু হচ্ছে কি তোমার অ্যাপেন্ডেজেস আমরা দেখতে পাচ্ছি। ওই যে অ্যাপেন্ডেজেস গুলো, এই যে অ্যাপেন্ডেজেস গুলোকে আমরা কি বলি না, এদের লোকোমোটারি অর্গান, যেটাকে আমরা বলি কি না সিলিয়া। ঠিক আছে, এই সিলিয়া থাকে বলে এদেরকে আমরা সিলিয়েটেড প্রোটোজোয়া বলি। আর এই সিলিয়া এদের কি হিসাবে কাজ করে তোমরা জানো, লোকোমোটারি অর্গান, লোকোমোটরি অর্গান হিসাবে এদের কাজ করে। ওকে, তো এই জন্য আমরা একে কি বলি না সিলিয়েট প্রোটোজোয়া নামেও বলে থাকি। তো সেক্ষেত্রে দেখো বলছে যে প্যারামেসিয়াম হচ্ছে ইউনিসেলুলার অর্গানিজমস উইথ এ শেপ রিজেম্বলিং দ্য সোল অফ শু। দেখো তোমরা আমাদের যে মানে একটা শু বা একটা যে শুয়ের যে নিচের পোর্শনটাকে দেখলে আমরা অনেকটা এইভাবে দেখতে পাই না, এইভাবে আমরা দেখতে পাই। তো সেই জন্য বলছে একটা সোল অফ শু এর মতন দেখতে মনে হয়। ঠিক আছে, এবং এর সাইজটা দেখো ভেরি করে কত, তার মধ্যে রেঞ্জ দেখো না 50 to 300 মাইক্রোমিটার। এই সাইজের মধ্যে আমরা দেখতে পাই, এদের বিভিন্ন স্পিসিস অনুযায়ী সাইজগুলো আমরা ডিফারেন্ট ডিফারেন্ট দেখতে পাই। এবং সেই সঙ্গে এদেরকে মেনলি আমরা মোস্টলি আমরা কোথায় দেখতে পাই, ফ্রেশ ওয়াটার। ঠিক আছে, ফ্রেশ ওয়াটার এনভায়রনমেন্টে এদেরকে আমরা দেখতে পাই প্রধানত। কিছু ব্যতিক্রমী রয়েছে, তবে ম্যাক্সিমামটা আমরা দেখতে পাই কোথায়, এরা ফ্রেশ ওয়াটারই আমরা দেখতে পাই। ঠিক আছে, তাহলে আমরা এই স্লাইডে কি কি দেখলাম, প্যারামেসিয়াম হচ্ছে দেখো 25টা কিংডমের মধ্যে অন্তর্ভুক্ত। এদেরকে আমরা সিলিয়েট প্রোটোজোয়া বলি। এই প্যারামেসিয়ামকে দেখতে সলভ শু এর মতন হয়, এবং এর স্পিসিস অনুযায়ী সাইজ আমরা ডিফারেন্ট ডিফারেন্ট দেখতে পাই, 50 to 300 মাইক্রোমিটার। এবং এরা মোস্টলি হচ্ছে দেখো ফ্রেশ ওয়াটার এনভায়রনমেন্টে এদেরকে পাওয়া যায়। এবার চলো আমরা দেখবো কি এদের স্ট্রাকচার। ঠিক আছে, এদের প্রত্যেক গঠনটা আমরা দেখবো। ঠিক আছে, গঠন দেখার আগে এই ছবিটা তোমরা একটু দেখো। ঠিক আছে, এটা একটা অ্যানিমেটেড ছবি বলতে পারো বা একটা ডিজাইন ছবি। এটা হচ্ছে কি তোমার, এটা দেখানো হয়েছে যে একটা প্যারামেসিয়াম, প্যারামেসিয়াম কোডাটাম নাম শুনেছো তোমরা। প্যারামেসিয়ামের একটা স্পিসিস প্যারামেডিয়াম কোডাটাম। ওর স্ট্রাকচারে আমরা কি কি জিনিস দেখতে পাবো সেটাকেই এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, এখানে আমরা দেখো একধার থেকে দেখবো, প্রথমে যেটা আমরা ফোকাস করব সেটা হচ্ছে কি দেখো না এদের নিউক্লিয়াস। নর্মালি দেখো এটা ইউনিসেলুলার মানে কি, এটা তো ইউনিসেলুলার মানে একটাই সেল থাকবে, ইউনিসেলুলার। তাহলে নর্মালি কি হওয়া উচিত, যে এদের নিউক্লিয়াস কটা থাকবে, থাকা উচিত, একটাই সেলে একটাই নিউক্লিয়াস থাকা উচিত। কিন্তু এদের দেখো দু ধরনের নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি। কি কি দেখো, একটা দেখো তোমরা মাইক্রো নিউক্লিয়াস এবং একটা ম্যাক্রো নিউক্লিয়াস। ভালো করে লক্ষ্য করো, এই যে যে বাউন্ডারিটাকে আমি দিচ্ছি দেখো রেড রেড কালারে, এই যে বাউন্ডারিটা আছে কার না, এটা আছে তোমার ম্যাক্রোনিউক্লিয়াস। এই ম্যাক্রোনিউক্লিয়াসের পাশে আরেকটা বাউন্ডারি দিচ্ছি আমি দেখো, এইটা আছে তোমার মাইক্রোনিউক্লিয়াস। বুঝতে পারলে, এটা আছে মাইক্রোনিউক্লিয়াস, এটা ছোট। আর যেটা আছে বড় কালটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তার কি না তোমার হচ্ছে কি ম্যাক্রোনিউক্লিয়াস। এবং তার সঙ্গে দেখো আমরা দেখতে পাচ্ছি তার ঠিক উপরে আর একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এই যে এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা মানে ফ্লাওয়ার এর মতন শেপ তৈরি করে রয়েছে, এটাকে জাস্ট বোঝানো হয়েছে, মানে স্ট্রাকচারটাকে দেওয়া হয়েছে। আর এর নাম হচ্ছে দেখো কন্ট্রাক্টাইল ভেক্যুয়াল। আমরা আসছি পরে, জাস্ট এদের কি কি থাকে জিনিসগুলো জেনে নাও। এর প্রত্যেকটার আমরা কি কাজ বা কি রোল প্লে করে সেটা আমরা দেখবো। তাহলে কন্ট্রাক্টাইল ভেক্যুয়াল থাকবে, দেখো এদিকেও রয়েছে উপরের দিকেও রয়েছে, আবার এদিকেও রয়েছে কন্ট্রাক্টাইল ভেক্যুয়াল। এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কন্ট্রাক্টাইল ভেক্যুয়াল।
এবং সেই সঙ্গে দেখো তোমরা আরো কি দেখতে পাচ্ছ, দেখো এই যে কন্ট্রাক্টাইল ভ্যাকুয়ালের নিচের দিকে দেখো এদের প্রোটোপ্লাজম দু প্রকারের হয়। একটা দেখো অ্যাক্টোপ্লাজম এবং একটা আছে তোমার এন্ডোপ্লাজম। ঠিক আছে, দুই প্রকারের আমরা দেখতে পাই। এটা দেখো অ্যাক্টোপ্লাজম, এটা বাইরের দিকে রয়েছে বলে এটাকে বলা হচ্ছে কি অ্যাক্টোপ্লাজম, আর এটা ভেতরের দিকে থাকে বলে এটাকে বলা হচ্ছে এন্ডোপ্লাজম। ঠিক আছে, আমি মার্ক করে দিচ্ছি দেখো। তাহলে এদের প্রোটোপ্লাজমের দুটো ভাগ রয়েছে। একটা দেখো এই যে দেখতে পাচ্ছ এটা এন্ডোপ্লাজম, আর এখানে হচ্ছে দেখো অ্যাক্টোপ্লাজম। এটা বাইরের দিকে রয়েছে, এটা ভিতরে রয়েছে। এবারে দেখো এই যে বাইরে যে আবরণী রয়েছে তার নিচে দেখো একটা ডট ডট করে একটা দাগ রয়েছে। হ্যাঁ, এই যে পোর্শন গুলো, এগুলোকে আমরা কি বলবো, না এইগুলোকে আমরা হচ্ছে দেখো বলি যে তোমার হচ্ছে কি ট্রাইকোসিস্ট বলি। কি বলা হয়? ট্রাইকোসিস্ট, TRICHOCYS। ঠিক আছে, ট্রাইকোসিস্ট। এই যে তোমরা দেখতে পাচ্ছ এরকম করে দানাদার যে অংশগুলো দেখতে পাচ্ছ এগুলো ট্রাইকোসিস্ট। আচ্ছা, এবার এই ট্রাইকোসিস্টের বাইরে যে লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি বা যে এই যে হেয়ার লাইক যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, আচ্ছা লেয়ারটা দেখো, সেই লেয়ারটাকে আমরা কি বলছি? এই লেয়ারটাকে বলা হচ্ছে প্লাজমা মেমব্রেন। বুঝতে পারছো? এই যে লেয়ারটা, এটাকে বলা হচ্ছে কি প্লাজমা মেমব্রেন। এবং প্লাজমা মেমব্রেনের বাইরে যে হেয়ার লাইক স্ট্রাকচারটাকে আমরা অবভিয়াসলি কি বলবো? সিলিয়া বলবো, কারণ এটি লোকোমোটরি অর্গান সিলিয়া। ঠিক আছে, তাহলে সবচেয়ে বাইরে রয়েছে সিলিয়া, তারপরে যে আবরণী তার তার নাম হচ্ছে কি তোমার প্লাজমা মেমব্রেন। তার ভেতরে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় কি বলবো আমরা, না তাকে আমরা বলবো যে তোমার হচ্ছে কি ট্রাইকোসিস্ট। এই ট্রাইকোসিস্ট এবং প্লাজমা মেমব্রেনের মধ্যে, ঠিক আছে, মানে এটা যে ট্রাইকোসিস্ট, এটা প্লাজমা মেমব্রেন, এর মাঝখানে যে ফ্লুইডটা রয়েছে তাকে বলা হয় অ্যাক্টোপ্লাজম। আর ট্রাইকোসিস্টের ভেতরে এন্ডোপ্লাজম। এই এন্ডোপ্লাজমে আমরা দেখতে পাচ্ছি কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল এবং হচ্ছে দেখো দু প্রকারের নিউক্লিয়াস, একটা ম্যাক্রো নিউক্লিয়াস আর মাইক্রো নিউক্লিয়াস। এবার দেখো আর 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 জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে জিনিসটাকে আমরা কি বলছি, এটাকে বলা হচ্ছে কি ফুড ভ্যাকুয়াল। ফুড ভ্যাকুয়াল এর মধ্যে দেখো খাবারগুলো জমা থাকে। ঠিক আছে, এই জন্য তার নাম হচ্ছে কি ফুড ভ্যাকুয়াল। এবং আর একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ যেটা এক্সোসাইটোসিস ঘটাচ্ছে। ঠিক আছে, তো এইটাকে আমরা কি বলি? এনাল পোর। ঠিক আছে, এই দিক দিয়ে তাদের যে সমস্ত এক্সক্রিটরি মেটেরিয়াল গুলো রিলিজ হয়ে যায়, এই জন্য তাদের এনাল পোর রয়েছে। এবং আর একটা আমরা দেখতে পাচ্ছি আর একটা জিনিস, এই যে স্ট্রাকচারটাকে কি বলা হচ্ছে, এইটাকে বলা হচ্ছে দেখো ওরাল গ্রুপ বলা হয়। ঠিক আছে, ওরাল গ্রুপ। এটা মনে করা হয় যে এই দিক দিয়ে খাদ্য বস্তুগুলোকে এরা গ্রহণ করে। ঠিক আছে, যখন খাবার এরা গ্রহণ করে তখন এই ওরাল গ্রুপ দিয়ে খাদ্য বস্তুগুলো ভেতরে প্রবেশ করে। দেখো, তাহলে আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে আশা করি তোমাদেরকে বললাম। তাহলে কি কি জিনিস আমরা দেখতে পেলাম এখানে? তাহলে সবচেয়ে বাইরে থাকছে সিলিয়া, তারপরে থাকছে দেখো প্লাজমা মেমব্রেন, তারপরে দেখতে পাচ্ছি আমরা ট্রাইকোসিস্ট। এই ট্রাইকোসিস্ট প্লাজমা মেমব্রেনের মাঝখানে রয়েছে অ্যাক্টোপ্লাজম, এবং তার এই মানে ট্রাইকোসিস্টের ভেতরে থাকবে এন্ডোপ্লাজম। এর মধ্যে আমরা কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল, সেই সঙ্গে হচ্ছে ফুড ভ্যাকুয়াল, এনাল পোর, ওরাল গ্রুপ, ম্যাক্রোনিউক্লিয়াস এবং মাইক্রোনিউক্লিয়াস, এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। বুঝতে পারছো তো তোমরা? Yes, sir. সবাই শুনতে পাচ্ছো বা স্লাইড দেখতে পাচ্ছো সবাই? কোনো সমস্যা নেই Yes, কারণ? sir. Yes, sir. ঠিক আছে, এবার দেখো, তো সেটাই আমরা এখানে বলার চেষ্টা করছি। আচ্ছা, এই যে আমরা আলাদা করে এখানে তার সাইজ বলছিলাম, কিন্তু এই প্যারামেসিয়াম কোডাটামের ক্ষেত্রে এটাকে আলাদা করে বলা হয়েছে যে এটা একটা ইউনিসেলুলার এবং মাইক্রোস্কোপিক প্রোটোজোয়ান। সেটাকে আমরা খালি চোখে দেখতে পাই না, কারণ মাইক্রোস্কোপের সাহায্য ছাড়া আমরা দেখতে পাই না। আর এটা আছে দেখো 170 টু 290 মাইক্রোমিটার থেকে 300 টু 350 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। আর এবার কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে কি এদেরকে আমরা খালি চোখেও দেখতে পাই। কোনো কোনো ক্ষেত্রে যখন হচ্ছে কি তোমার সাইজটা বড় হয়। আবার এদেরকে আমরা কি বলি, এই প্যারামেসিয়াম কোডাটাম কে যদি তার লোকাল নেম বা তার ডাকনাম হিসাবে আমরা দেখি, তোমরা মনে রাখবে একে কি বলা হয়, না তোমার স্লিপার এনিমেল পুলি। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি, না স্লিপার এনিমেল পুলি হিসাবে আমরা বলে থাকি। আচ্ছা, সেই সঙ্গে দেখো এদের ক্ষেত্রে বলছে যে বডি এসিমেট্রিক্যাল হয়। ঠিক আছে, এসিমেট্রিক্যাল মানে আমরা কোনো সিমেট্রিতে ভাগ করতে পারি না সমান দুটো ভাগে।
এবং সেক্ষেত্রে শোয়িং ওয়েল ডিফাইন্ড ওরাল এন্ড ভেন্ট্রাল সারফেস এন্ড কনভেক্স ডোরসাল এন্ড এবরাল সারফেস। ঠিক আছে, মানে দুটো সারফেস আমরা দেখতে পাই, একটাকে আমরা বলছি ওরাল বা ভেন্ট্রাল সারফেস, আর একটাকে আমরা বলছি কনভেক্স ডোরসাল বা এবরাল সারফেস। ঠিক আছে, তোমরা এই দুটো হচ্ছে কি তোমার সারফেস হিসাবে আমরা এটা দেখতে পাই, এবং এরা হচ্ছে সিমেট্রিক্যাল, এটা সিমেট্রিতে আমরা ভাগ করতে পারি না। এবার দেখো পেলিকেল, পেলিকেল কাকে বলা হয়? দেখো এদের ইন্টারনাল স্ট্রাকচারে এই পেলিকেল যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা কিছুই নয়, যে এই যে তোমার হচ্ছে কি পেলিকেল একটা, দেখো এদের পুরো শরীরের বাইরে একটা পাতলা ফ্লেক্সিবল মেমব্রেন, যেটাকে আমরা কি বলি পেলিকেল বলি। কি বললাম বুঝতে পারলে? মানে এই প্যারামেসিয়ামের বাইরে একটা পাতলা ফ্লেক্সিবল মেমব্রেন থাকে, যেটাকে আমরা পেলিকেল বলি। ঠিক আছে, এই পেলিকেল গুলো কি নিয়ে তৈরি হয় না, জিলেটিনিয়াস সাবস্টেন্স নিয়ে তৈরি হয়, যার কারণে ইট গিভস শেপ অফ দ্য অ্যানিমেল বাট ইজ ইলাস্টিক টু পারমিট কন্ট্রাকশন। ঠিক আছে, দেখতেই পাচ্ছ তোমরা ফ্লেক্সিবল বলে দেওয়া হয়েছে। তাহলে এটা হচ্ছে কি প্যারামেসিয়ামকে তার আকৃতি প্রদান করছে, বা কোনো কোনো সময় হচ্ছে কন্ট্রাকশনের জন্য যেহেতু ইলাস্টিক প্রপার্টি রয়েছে, তো ওই জন্য কন্ট্রাকশনের জন্য পারমিট করে। সিলিয়া নিয়ে যেটা বলা হলো, তোমরা আলাদা করে সিলিয়া নিয়ে পড়বে পরে, তো এখানে যতটুকু বলার কথা ততটুকু আমরা বলবো। তো সিলিয়া হচ্ছে কি দেখো এদের লোকোমোটরি অর্গান হিসাবে কাজ করে, এবং এর সংখ্যাটা আছে নিউমেরাস, অসংখ্য সিলিয়া থাকে, এবং এরা স্মল হয়, হেয়ার লাইক প্রজেকশন তৈরি করে। ঠিক আছে, হেয়ারের মতন প্রজেকশন তৈরি করে, যেটাকে আমরা সিলিয়া বলছি। এবং এরা হচ্ছে দেখো অ্যারেঞ্জড ইন লঙ্গিচুডানাল রো, এরা হচ্ছে কি তোমার অ্যারেঞ্জ কি করে করা থাকে, এই যে এখানে আমরা দেখিয়েছিলাম ছবিতে, এরকম লঙ্গিচুডানাল লম্বভাবে এরা হচ্ছে কি অবস্থান করছে। এবং সেই সঙ্গে একটা সিলিয়া দেখো বলছে তোমার দ্য লেন্থ অফ দ্য সিলিয়া ইজ ইউনিফর্ম থ্রু আউট দ্য বডি, মানে এদের যে সিলিয়াগুলো, সারা শরীরে যে সিলিয়াগুলো রয়েছে তারা হচ্ছে কি তোমার সবগুলো সাইজ কিন্তু হচ্ছে কি তোমার ইউনিফর্ম, লেন্থ গুলো হচ্ছে কি ইউনিফর্ম, মানে সবগুলো একই সাইজের হয়। এ কন্ডিশন কল্ড হলোট্রিকাস, বাট দেয়ার আর এ ফিউ লঙ্গার সিলিয়া এট দ্য পজিশন কোথায় না পোস্টেরিয়ার এন্ড অফ দ্য বডিতে, সেখানে কিছু ক্ষেত্রে আমরা সিলিয়ার দৈর্ঘ্যটা বা লেন্থটা একটু বড় সাইজে হচ্ছে কি তোমার বড় দেখতে পাই, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সিলিয়াগুলো থ্রু আউট দ্য বডি আমরা কি দেখতে পাই না একই লেন্থের হয়ে থাকে। এবার বলছে দেখো দ্য কোডাল ট্রাফ অফ দ্য সিলিয়া হেন্স দ্য নেম দ্য কোডাটাম। আচ্ছা, এই যে কোডাটাম নামটা এসে কি করে প্যারামেসিয়াম কোডাটাম, না এই যে তোমার সিলিয়া গুলো হচ্ছে কি তোমার ফর্ম করছে কোডাল টাফ, মানে হচ্ছে কি তোমার একই ভাবে হচ্ছে কি অ্যারেঞ্জমেন্ট করে একই লেন্থ বরাবর থাকে বলে এটাকে আমরা তার নামটাকে কোডাটাম এখান থেকে এসে। আচ্ছা, সিলিয়ার যদি স্ট্রাকচার আমরা দেখি, তাহলে সেম স্ট্রাকচার কার না ফ্লাজেলার মতো, অর্থাৎ ফ্লাজেলা যে অ্যারেঞ্জমেন্ট, মানে এই সিলিয়া কিংবা ফ্লাজেলাকে যদি আমরা টিএস করি, তাহলে দুজনেরই ইন্টারনাল স্ট্রাকচার বোথ আর সেম। কি করে দেখো না, এদের এই সিলিয়া বলো কিংবা ফ্লাজেলা বলো, এদের পেরিফেরিতে নোটা এবং সেন্ট্রালে দুটো মাইক্রোটিবিল থাকে, এবং সেভাবে তারা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট থাকে। ঠিক আছে, তাহলে পেরিফেরিতে থাকবে নোটা মানে বাইরের দিকে, এবং সেন্টারে থাকবে দুটো। তো এটাই বলছে দেখো এখানে, যে আউটার প্রোটোপ্লাজমিক শীট ওর প্লাজমা মেমব্রেন উইথ 9 ডাবলেট লঙ্গিটিউডানাল ফাইবার, মানে এই যে নটা থাকে তারা আবার ডাবলেট কন্ডিশন দেখতে পাচ্ছ, 1 2 3 4 5 6 7 8 9, এবং প্রত্যেকটা দেখো এই যে 9টা এটা হচ্ছে ডাবলেট কন্ডিশনে থাকবে, এই এ প্লাস বি করে এরা ডাবলেট কন্ডিশনে থাকবে। এটা আছে তোমার পেরিফেরি দিকে, এবং 2 সেন্ট্রাল ফাইবার্স হুইচ আর থিনার দেন দ্য আউটার ফাইবার, মানে তাহলে যে সেন্টার ফাইবারটা থাকবে দুটো, তারা কিন্তু থিনার হবে, পাতলা হবে, কার তুলনায় না আউটারের তুলনায়, আউটার ফাইবারের তুলনায় ইনার গুলো হচ্ছে কি তোমার পাতলা হবে। ইচ সিলিয়াম এরাইভস ফ্রম এ বেসাল গ্র্যানিউল। ঠিক আছে, এই বেসাল গ্র্যানিউল থেকে এই সিলিয়া গুলো হচ্ছে এরাইজ করবে, মানে ওখান থেকেই তৈরি হবে। এট দ্য বেস অফ দ্য সিলিয়া হেজ এ ডায়ামিটার অফ 0.2 মাইক্রোমিটার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সিলিয়া, এবং হচ্ছে সিলিয়া গুলো তোমরা বুঝলে যে এদের পুরো হোল বডি সারফেস জুড়ে থাকবে, এদের লোকোমোটরি অর্গান হিসাবে কাজ করবে। এবার দেখো, এবার হচ্ছে কি তোমার সাইটোস্টোম। সাইটোস্টোম কি জিনিস? দেখো সাইটোস্টোম হচ্ছে দেখো বলছে
যে অন দ্য ভেন্ট্রো ল্যাটারাল সাইড, ঠিক আছে, মানে ভেন্ট্রো মানে যে ভেন্ট্রাল, আর ল্যাটারাল মানে যে ভেন্ট্রালের যে সাইড বরাবর, সেটাকে আমরা বলি ভেন্ট্রোলেটারাল। ধরো তোমাদেরকে বললে সুবিধা হবে, ধরো আমাদের যদি মানুষের বডি সারফেসটাকে যে আমরা দেখি, আমাদের মাথার দিকটাকে বলা হয় এন্টেরিয়ার, আর পায়ের দিকটাকে বলা হয় কি পোস্টেরিয়ার, তাই তো। এবং হচ্ছে কি আমাদের পিঠের দিকটাকে বলা হয় কি বলা হবে ডোরসাল সাইড, আর আমাদের সামনের দিকটাকে বলা হয় ভেন্ট্রাল সাইড, এবং যেদিক দিয়ে আমাদের হাতগুলো বেরিয়েছে ওই বরাবর সাইডগুলোকে আমরা কি বলবো ল্যাটারাল সাইড, তাই না। তো সেক্ষেত্রে দেখো কি বললাম, এন্টেরিয়ার, পোস্টেরিয়ার, ডোরসাল, ভেন্ট্রাল, ল্যাটারাল। তো এদের দেখো যদি বডিটা আমরা দেখি, ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদেরকে বলা হয়েছিল এখানে দেখো যে এদের বডি স্ট্রাকচারে আমরা দুটো সাইড দেখতে পাই, তাই না। একটা দেখো এই যে ওরাল ওর ভেন্ট্রাল সারফেস, এবং আর একটা রয়েছে কি দেখো কনভেক্স ডোরসাল ওর এবোরাল সারফেস। তো এখানে এই যে এটা যে বলছে সাইটোস্টোমের কথা, দেখো ভেন্ট্রো ল্যাটারাল সাইড এ দেখো একটা লার্জ অবলিক সেলো ডিপ্রেশন রয়েছে, যেটাকে আমরা কি বলি ওরাল গ্রুপ বা পেরিস্টোম বলি, ঠিক আছে, হুইচ গিভস দ্য অ্যানিমেল এসিমেট্রিক্যাল অ্যাপিয়ারেন্স। তাহলে এইটা থাকার জন্য কি হয় না, এই প্যারামেসেটটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল অ্যাপিয়ারেন্স হয়ে যায়। কি বললাম বুঝতে পারলে? তাহলে আমি আবার বলছি, ভেন্ট্রোল্যাটারাল সাইডে লার্জ অবলিক সেলো ডিপ্রেশন রয়েছে, যেটাকে আমরা ওরাল গ্রুপ বা পেরিস্টোম বলছি, ঠিক আছে। এইটা প্যারামিসিয়ামে থাকার জন্য প্যারামিসিয়াম কি হয় অ্যাসিমেট্রিক্যাল অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পাই। এবার দেখো দ্য ওরাল গ্রুপ লিডস ইনটু এ শর্ট কনিক্যাল ফানেল শেপের ডিপ্রেশন, যেটাকে আমরা কি বলছি না ভেস্টিবিউল বলি, ঠিক আছে। এই যে ওরাল গ্রুপ যেটা তৈরি হয়েছে, সেই ওরাল গ্রুপটা আছে দেখো কি করছে না একটা শর্ট কনিক্যাল ফানেল শেপের ডিপ্রেশন তৈরি করে, একটা ছাপ তৈরি করেছে, সেটাকে আমরা ভেস্টিবিউল বলি। ভেস্টিবিউল লিডস টু এন ওরাল শেপেড ওপেনিং, তার নাম হচ্ছে দেখো সাইটোস্টোম। এই যে ভেস্টিবিউল যে ওপেনিং হওয়ার জন্য যে তোমার হচ্ছে কি ছিদ্র তৈরি করেছে, সেটাকে আমরা কি বলছি সাইটোস্টোম বলছি। ওকে, ইট ইজ ফলোড বাই দ্য লং ওপেনিং কল্ড দ্য সাইটোফেরিংস। মানে যখন হচ্ছে কি এটা ওপেনিং হচ্ছে, একটা লং হচ্ছে তোমার ওপেনিং করার জন্য, তার কি হচ্ছে না সেটা পরবর্তীকালে সাইটোস্টোম থেকে সাইটোফেরিংস ধারণ করছে, হুইচ লিডস টু দ্য ইসোফিগাস দ্যাট লিডস টু দ্য ফুড ভেক্টর। মানে একটা কানেকশন আর কি বলতে পারো, একটা চ্যানেল তৈরি করছে। তাহলে প্রথমে হচ্ছে কি তোমার সাইটোস্টোম, তারপর হচ্ছে কি সাইটোফেরিংস, তারপর হচ্ছে ইসোফিগাস, সেখান থেকে চলে যাচ্ছে কোথায় ফুড ভেক্টর পর্যন্ত, ঠিক আছে। কারণ তোমরা জানো যখন এরা ফুড পার্টিকেল গুলোকে ইনটেক করে আলটিমেট ফুড ভেক্টরের মধ্যে এরা সঞ্চয় করে রাখে। তো তার জন্য আমরা কি দেখতে পেলাম, তাহলে এই সাইটোস্টোম থেকে সাইটোফেরিংস হয়ে ইসোফিগাস হয়ে ফুড ভেক্টর পর্যন্ত একটা চ্যানেল তৈরি করে দিচ্ছে। আচ্ছা, সেই সঙ্গে দেখো সাইটোপাইক বলে আরেকটি গঠন আমরা দেখতে পাই। এটা কি জিনিস না, সাইটোপাইক বা সাইটো তোমার প্রোস্ট লাইস অন দা ভেন্ট্রাল সারফেস অলমোস্ট ভার্টিক্যালি বিহাইন্ড দা সাইটোস্টোম। তাহলে এই সাইটোস্টোমের হচ্ছে কি দেখো ভার্টিক্যালি প্রেজেন্স থাকছে এই সাইটোপাইক। এটা কি এটা কি কাজ না, যে সমস্ত আনডাইজেস্টেড ফুড, ঠিক আছে, এই যে বলছি দেখো আনডাইজেস্টেড ফুড পার্টিকেলস আর এলিমিনেটেড থ্রু দ্য সাইটোকাইন। বুঝতে পারলে, যদি কোনো আনডাইজেস্টেড ফুড যদি কোনো জমা হয়, ঠিক আছে, তাহলে সেগুলোকে তো শরীর থেকে বার করে দিতে হবে, কারণ তোমরা জানো যে আনওয়ান্টেড ফুড সাবস্টেন্স যদি শরীরের মধ্যে আটকে থাকে তাহলে তাহলে তারা টক্সিক হয়ে যাবে, তাই না, বা তারা হচ্ছে কি তোমার সেলকে ড্যামেজ করতে পারে। তো তার জন্য তাকে কি করতে হবে, শরীর থেকে রিমুভ করতে হবে। তাহলে শরীর থেকে রিমুভ করার জন্য যে বিশেষ তোমার হচ্ছে কি নালীপথ থাকে, সেটাকে আমরা কি বলছি না সাইটোপাইক বলি। এই সাইটোপাইক গুলো হচ্ছে কি দেখো তোমার এই সাইটোস্টোমের হচ্ছে কি তোমার কি বলবো না ভার্টিক্যালি তার সঙ্গে অ্যারেঞ্জমেন্টে অবস্থান করছে। এবার দেখো সাইটোপ্লাজম অলরেডি আমরা ডিসকাস করেছিলাম যখন আমরা গঠন দেখাচ্ছিলাম, সেখানে বলা হয়েছিল যে এদের সাইটোপ্লাজম দু প্রকারের হয়, একটা আছে তোমার অ্যাক্টোপ্লাজম এবং হচ্ছে কি এন্ডোপ্লাজম। কেউ বলো দেখি আমাকে যে এই অ্যাক্টোপ্লাজম কোথায় অবস্থান করে বলা হয়েছিল ওখানে, এই অ্যাক্টোপ্লাজমটা কোথায় আউটার কোন কোন দুটোর মাঝখানে অবস্থান করে? এই যে প্লাজমা মেমব্রেন আর ট্রাইকোসিস্টের মাঝখানে স্যার। হ্যাঁ একদম ঠিকই বলেছো, ট্রাইকোসিস্ট এবং প্লাজমা মেমব্রেনের মাঝখানে যে মিডিল লেয়ারটা রয়েছে সেখানে হচ্ছে কি তোমার অ্যাক্টোপ্লাজম থাকবে, আর ট্রাইকোসিস্টের ভেতরে যে গহ্বরটা রয়েছে সেখানে এন্ডোপ্লাজম থাকবে।
তো এই এন্ডোপ্লাজম আর এই যে অ্যাক্টোপ্লাজম জাস্ট এদের পজিশন অনুযায়ী নামকরণ করা হয়েছে, বাট মোস্ট আর দে আর সিমিলার। বুঝতে পারলে? দেখো বলছে ইট ফর্মস এ ফিল্ম ক্লিয়ার থিন ডেন্স আউটার লেয়ার, ইট কন্টেন্স দ্য এই যে ট্রাইকোসিস্ট cilia and fibular structure and is bounded extremely by a covering of called pellicle। ঠিক আছে, এদের বাইরের দিকে আবার কি থাকবে না, পেলিকেল থাকবে। আর এন্ডোপ্লাজমটা বলছে দেখো এটা আছে তোমার ভলিমিনাস পার্ট, মানে ভলিউমের দিক থেকে অনেকটা বেশি, এবং সাইটোপ্লাজম যেটা আছে কন্টেনিং মেনি গ্রানিউলস এজ ওয়েল এজ দ্য আদার স্ট্রাকচার। কি কি থাকবে এর সঙ্গে না, এর মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, ভেকুল থাকতে পারে, বা আদার যে সমস্ত নিউক্লিয়াস, কন্ট্রাক্টাইল ভেকুল, ফুড ভেকুল, এগুলো কিন্তু এন্ডোপ্লাজমের মধ্যে অবস্থান করে। আচ্ছা, এই ট্রাইকোসিস্ট তো আমরা বললাম যে স্মল, দেখো স্পিন্ডিল শেপ ব্যাগস আর এমবেডেড ইন দ্য ectoplasm filled with the reflective dense fluid having swelling substance. At the outer end there is a conical head on spike. Trichosis lie perpendicular to the ectoplasm। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখতে পেলাম যে পারপেন্ডিকুলারলি এক্টোপ্লাজমে ট্রাইকোসিস গুলো স্মল স্পিন্ডল শেপেড ব্যাগ এরা স্ট্রাকচার তৈরি করে দিয়ে অবস্থান করছে। আচ্ছা, এবার হচ্ছে মোস্ট যেটা ইন্টারেস্টিং ব্যাপার এদের নিউক্লিয়ার বা নিউক্লিয়াস নিয়ে। ঠিক আছে, এদের ক্ষেত্রে দেখো নিউক্লিয়াস হিসাবে আমরা টু টাইপসে দেখতে পাচ্ছি, একটা ম্যাক্রো এবং একটা মাইক্রো। ঠিক আছে, দু ধরনের নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি, ম্যাক্রো নিউক্লিয়াস এবং হচ্ছে মাইক্রো নিউক্লিয়াস। তাহলে এই ম্যাক্রো নিউক্লিয়াস এবং মাইক্রো নিউক্লিয়াস কি জিনিস? দেখো ম্যাক্রো নিউক্লিয়াস এবং মাইক্রো নিউক্লিয়াস বলতে এটা থেকেই ম্যাক্সিমাম কোশ্চেনটা আসে আর কি, এটা এই জন্য ভালো করে একটু পড়তে হয়। তো দেখো ম্যাক্রো নিউক্লিয়াস যেটা বলছে ইট ইজ দ্য ইলিপসয়েডাল ওর কিডনি লাইক শেপেড, কোনটা যেটা ম্যাক্রো নিউক্লিয়াস। ঠিক আছে, এটাকে কিডনির মতন দেখতে বা ইলিপসোডিয়াল স্ট্রাকচার হয়ে থাকে, এবং ডেন্সলি প্যাকড থাকবে কি উইথ ক্রোমাটিন গ্রানিউলস, যেটা হচ্ছে ডিএন। তাহলে তাহলে আমরা কি দেখতে পেলাম, স্ট্রাকচারের দিক থেকে এটা কিডনি শেপেড হবে, এবং এর মধ্যে ক্রোমাটিন গ্রানিউলস কি থাকবে, ডেন্সলি প্যাকড থাকবে, মানে আমরা বলবো কম্প্যাক্টলি অ্যারেঞ্জ থাকবে। এবং এই যে ম্যাক্রোনিউক্লিয়াসের ফাংশনটা কি ভালো করে মনে রাখবে, এই ম্যাক্রোনিউক্লিয়াস কি কাজ করে না, এটা হচ্ছে তোমার যে ভেজিটেটিভ নিউক্লিয়াস হিসাবে কাজ করছে, যার কারণে ভেজিটেটিভ যে সমস্ত ফাংশন সেগুলোকে কন্ট্রোল করে। কি বললাম বুঝতে পারলে? তাহলে ম্যাক্রোনিউক্লিয়াস পার্টিসিপেট ইজ দ্য ভেজিটেটিভ ফাংশন বা কন্ট্রোল দ্য ভেজিটেটিভ ফাংশন। ঠিক আছে, তাহলে মানে শারীরবৃত্তীয় যে সমস্ত কাজগুলো সেগুলো কিন্তু এই ম্যাক্রোনিউক্লিয়াস করে থাকে। কিন্তু মাইক্রোনিউক্লিয়াস দেখো, মাইক্রোনিউক্লিয়াস কি করে না, এ কিন্তু এই মাইক্রোনিউক্লিয়াস রিপ্রোডাকশনটাকে কন্ট্রোল করে। বুঝতে পারলে? তাহলে মাইক্রোনিউক্লিয়াস হচ্ছে কি রিপ্রোডাকশনকে কন্ট্রোল করছে, আর ম্যাক্রোনিউক্লিয়াস কি করছে না ভেজিটেটিভ ফাংশনকে কন্ট্রোল করছে। ঠিক আছে, এবং ম্যাক্রোনিউক্লিয়াসটা বলা হলো কিডনি শেপেড হচ্ছে, এটা হচ্ছে মাইক্রোনিউক্লিয়াস স্মল কম্প্যাক্ট এন্ড স্পেরিক্যাল ফাউন্ড ক্লোজ টু দ্য ম্যাক্রোনিউক্লিয়াস। ম্যাক্রোনিউক্লিয়াসের গায়ের কাছাকাছি থাকবে মাইক্রোনিউক্লিয়াস, এবং ফাইন ক্রোমাটিন গ্রানিউলস and thread uniformly distributed throughout the structure। আর এটা তো বলা হলো যে এটা হচ্ছে তোমার কি করে না, তোমার তোমার হচ্ছে কি রিপ্রোডাকশনটাকে কন্ট্রোল করছে। আচ্ছা, নাম্বার ভ্যারাইজেস উইথ স্পিসিস টু স্পিসিস। ঠিক আছে, এই মাইক্রোনিউক্লিয়াসের সংখ্যাটা আছে কি স্পিসিস টু স্পিসিস ভেরাইজ, আমরা হচ্ছে ভেরিয়েশন দেখতে পাই। ঠিক আছে, নাম্বারের ভেরিয়েশন আমরা লক্ষ্য করি, এবং সেই সঙ্গে দেখো এই এদের নিউক্লিয়াসে নিউক্লিওলাস হচ্ছে কি দেখো অ্যাবসেন্ট। বুঝতে পারলে? এদের নিউক্লিয়াসে কি থাকবে না, নিউক্লিওলাস থাকবে। দেখো তাহলে তোমরা কি কি বুঝলে বলো মাইক্রোনিউক্লিয়াস আর ম্যাক্রোনিউক্লিয়াস নিয়ে। কি বলা হলো যে মাইক্রোনিউক্লিয়াসটা হচ্ছে তোমার কি হয় না রিপ্রোডাকশনে সাহায্য করছে, আর ম্যাক্রোনিউক্লিয়াসটা হচ্ছে ভেজিটেটিভ ফাংশন হিসেবে কাজ করে। মাইক্রোনিউক্লিয়াসটা হচ্ছে কি তোমার ছোট হবে, আর ম্যাক্রোনিউক্লিয়াসটা সাইজে বড় হবে। আর এই মাইক্রোনিউক্লিয়াসে ডেন্সলি প্যাকড থাকবে ক্রোমাটিন গ্র্যানুলস গুলো, আর এখানে হচ্ছে কি ফাইন ক্রোমাটিন ফাইবার গুলো গ্র্যানুলস গুলো মাইক্রোনিউক্লিয়াসে অবস্থান করবে। ঠিক আছে, এবং এই মাইক্রোনিউক্লিয়াসের সংখ্যাটা হচ্ছে কি স্পিসিস টু স্পিসিস ভেরি করে। আর এই এদের নিউক্লিয়াসের মধ্যে আমরা নিউক্লিয়াসটাকে অ্যাবসেন্ট দেখতে পাই, কার ক্ষেত্রে না কোরাটামের ক্ষেত্রে। ঠিক আছে, মনে থাকবে এই মাইক্রোনিউক্লিয়াস নিয়ে, মনে থাকবে তো? হ্যাঁ স্যার।
স্যার বলছি ভেজিটেটিভ ফাংশন মানে ব্যাপারটা কি স্যার? ভেজিটেটিভ মানে হচ্ছে কি রিপ্রোডাকশন রিলেটেড কাজ ছাড়া বাকি যে সমস্ত কাজ সেগুলোকে আমরা ভেজিটেটিভ ফাংশন বলি। শারীরবৃত্তীয় কাজ আর কি, বাকি যে সমস্ত কাজগুলো মানে রিপ্রোডাকশনে কোনোভাবে হেল্প করবে না, বাকি যে সমস্ত কাজ রয়েছে সেগুলোকে আমরা ভেজিটেটিভ ফাংশন বলি। বুঝতে পারলে? ধরো হ্যাঁ স্যার, লোকোমোশন ঠিক আছে। করছে, বা তোমার হচ্ছে কি ডাইজেশন করছে, বা হচ্ছে কি তোমার ফিডিং মানে খাদ্য গ্রহণ করছে, ঠিক আছে, এই সমস্ত কাজে হেল্প করবে, মানে কন্ট্রোল করছে বা রেগুলেট করে, কিন্তু রিপ্রোডাকশন রিলেটেড কোনো কাজ সে করবে না। রিপ্রোডাকশন রিলেটেড কাজ করবে কে না মাইক্রোনিউক্লিয়াস। চলো এবার দেখো, সেই সঙ্গে দেখো আমরা আরো কিছু অংশ দেখতে পাই এদের স্ট্রাকচারে। নেক্সট যেটা দেখতে পাই সেটার নাম হচ্ছে কি দেখো ফুড ভেক্টর, যেটাকে আমরা কি বলি খাদ্য গহ্বর বলি। নাম শুনেই তোমরা বুঝতে পারছো যে এই ফুড ভেক্টর কি কাজ করবে না। এটা হচ্ছে কি দেখো একটা রাফলি স্ফেরিক্যাল স্ট্রাকচার, এবং এটা হচ্ছে কি তোমার নন কন্ট্রাক্টাইল, মানে এটা সংকুচিত হতে পারে না বা প্রসারিত হতে পারে না, এটা নির্দিষ্ট একটা সাইজ রয়েছে, ঠিক আছে। এবং এর 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 কাজ কি না, যে কন্টেন্ট ডাইজেস্টেড ফুড পার্টিকেলস স্পেশালি ব্যাকটেরিয়া অ্যান্ড স্মল অ্যামাউন্ট অফ দ্য ফ্লুইড, ঠিক আছে। তাহলে দেখো প্যারামেসাম খাচ্ছে কি গো, ব্যাকটেরিয়াকে খাচ্ছে। তাহলে ব্যাকটেরিয়া কিংবা স্মল অ্যামাউন্ট ফ্লুইডকে ডাইজেস্টেড কন্ডিশনে এই ফুড ভেহিকলের মধ্যে এরা জমা রাখে। দ্য ডাইজেস্টিভ গ্র্যানুলস আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফুড ভেহিকল হেল্পস ইন ডাইজেশন, ঠিক আছে। তাহলে ডাইজেস্টিভ গ্র্যানুলস গুলো এর সঙ্গে অ্যাসোসিয়েট করা থাকে, যাতে করে ফুড ভেহিকল কি করে না ডাইজেশনে হেল্প করে, ঠিক আছে। ডাইজেশনে যাতে হেল্প করতে পারে এই জন্য ফুড ভেহিকল সেটাকে হেল্প করছে। আচ্ছা, নেক্সট যে পার্টটা দেখতে পাই তার নাম হচ্ছে কন্ট্রাক্টাইল ভেকুল, যেটাকে আমরা বাংলায় কি বলি সংকোচী গহ্বর, তাই না। তো এই কন্ট্রাক্টাইল ভেকুলের দেখো ফাংশনটা কিন্তু অনেকটাই। এটা ডাইরেক্টলি যে ফাংশনটা করে, দেখো মেন ফাংশনটা কি দেখতে পাই আমরা না, তোমার হচ্ছে কি অসমো রেগুলেশন, ঠিক আছে। অসমো রেগুলেশন করা এদের হচ্ছে কি প্রধান কাজ। এছাড়া আরো মনে করা হয় যে এরা রেসপিরেশনেও হেল্প করে এবং এক্সপ্রেশনেও হেল্প করে, বুঝতে পারলে। শ্বসন এবং রেচনেও সাহায্য করে বলে মনে করা হয়, কিন্তু প্রাইমারি যে কাজ সেটা হচ্ছে কি অসমো রেগুলেশন। ওরা যে কন্ডিশনে রয়েছে সেখানে যাতে ওয়াটার ভেতরে না ঢুকে যায় বা ওয়াটার শরীর থেকে না বেরিয়ে যায়, অর্থাৎ এদের অসমো রেগুলেশন মেনটেন করার জন্য এই কন্ট্রাক্টাইল ভেকুল দায়ী। কি বলা বুঝতে পারলে? এবং দেখো they are two fluid filled with contractile vacuoles. One is the ends of the body close to the dorsal surface. Their position is fixed between the তোমার ectoplasm and endoplasm, ঠিক আছে। এদের পজিশনটা আছে সবসময় ফিক্সড থাকে। দে আর টেম্পোরালি অর্গান ডিসপিয়ারিং পিরিয়ডিক্যালি, অর্থাৎ এই কন্ট্রাক্টাইল ভেকুলটা হচ্ছে কি তোমার পার্মানেন্ট নয়, ঠিক আছে। কারণ বুঝতেই তো পারছো যেটা অসমো রেগুলেশন করার জন্য তোমার হচ্ছে কি এই তোমার হচ্ছে কন্ট্রাক্টাইল ভেহিকল তৈরি হয়। তাহলে যখন সে আইসোটোনিক কন্ডিশনে রয়েছে, কোনো রেগুলেশন করার দরকার নেই, তাহলে তখন এই কন্ট্রাক্টাইল ভেহিকলটা ভ্যানিশ হয়ে যায়। আবার যখন হচ্ছে হাইপারটোনিক কিংবা হাইপোটোনিক কন্ডিশনে যাবে, তখন এই কন্ট্রাক্টাইল ভেহিকলটা আবার এপিয়ার করবে, দিয়ে কি করছে না সে তোমার হচ্ছে কি এই অসমো রেগুলেশন মেনটেন করছে। কি বলা বুঝতে পারলে? তো এটাই তোমরা মনে রাখবে। এবং এটা কাজ কি না, এটা বেসিক্যালি যে কাজটা করে সেটা হচ্ছে কি তোমার অসমো রেগুলেশন, এবং সেই সঙ্গে কি করছে না রেসপিরেশন এবং এক্সপ্রেশনে সাহায্য করছে। চলো দেখো নেক্সট, দেখো আমাদের যেটা আজকে আলোচনার মূল বিষয়বস্তু সেটা হচ্ছে কি এদের রিপ্রোডাকশন, প্যারামেসিয়ামের রিপ্রোডাকশন। কারণ এটাই তোমাদের হচ্ছে কি সিলেবাসে বেসিক্যালি হাইলাইটেড করা রয়েছে এবং এখান থেকে বেশি পরীক্ষায় প্রশ্ন হয়। চলো তো আমরা রিপ্রোডাকশন দেখবো। তো দেখো প্যারামেসিয়াম রিপ্রোডাকশন টু টাইপসে করে থাকে। এটা হচ্ছে আসেক্সুয়াল রিপ্রোডাকশন, এটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। কখন আসেক্সুয়াল রিপ্রোডাকশন করবে বা কখন সেক্সুয়াল রিপ্রোডাকশন করবে সেটা ডিপেন্ড করছে এনভায়রনমেন্টাল কন্ডিশনের উপর, বুঝতে পারলে। অর্থাৎ এনভায়রনমেন্টাল কন্ডিশন কেমন তারপর ডিপেন্ড করবে এদের সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে নাকি আসেক্সুয়াল রিপ্রোডাকশন হবে। তাহলে দেখো আসেক্সুয়াল রিপ্রোডাকশন কখন করবে না, যখন বলছে যে নিউট্রিয়েন্ট অ্যাভেলেবল সঠিক মাত্রায় থাকে, ঠিক আছে, অর্থাৎ নিউট্রিয়েন্টের অ্যাভেলেবিলিটি সবচেয়ে ভালো থাকে, বা আমরা এটাকে ঘুরিয়ে বলতে পারি কি না ফেভারেবল কন্ডিশন, তাই না। নিউট্রিয়েন্ট ঠিকঠাক রয়েছে, খাবার দাবার সব কিছু পাচ্ছে, তখন তারা কি করে না আসেক্সুয়াল রিপ্রোডাকশন করে। আর যখন দেখছে যে আন্ডার স্টারভেশন বা কোনো কিছু আনফেভারেবল কন্ডিশন হচ্ছে, তখন তারা কি করছে না সেক্সুয়াল রিপ্রোডাকশন করছে, ঠিক আছে। তাহলে ডিউরিং দ্য আন্ডার কন্ডিশন হচ্ছে স্টারভেশন, খাবার দাবার অভাব, তখন তারা কি করছে সেক্সুয়াল রিপ্রোডাকশন করছে। আর যখন হচ্ছে কি তোমার নিউট্রিয়েন্টের অ্যাভেলেবিলিটি রয়েছে, তখন তারা কি করছে আসেক্সুয়াল রিপ্রোডাকশন করছে। মনে থাকবে? মনে থাকবে? হ্যাঁ স্যার। কি গো বাকিরা, কি তোমরা রিপ্লাই দিচ্ছ না, সব শুনছো তো নাকি? বুঝতে হ্যাঁ পারছো তো? স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার শুনতে হ্যাঁ স্যার।
আচ্ছা, তোমাদের আমি সপ্তাহে সব দিন কন্ট্যাক্ট করতে পারি না, মানে আমি শুধু একদিন ক্লাস নিচ্ছি। তাহলে বাকিদের তোমরা কেমন, তোমরা ফিডব্যাক বলো কেমন, সব ঠিকঠাক আছে তো? বাকিরা ঠিকঠাক পড়ানো ঠিকঠাক হচ্ছে, না কি স্যার সমস্যা বলো আপনার তোমাদের? ক্লাসটা খুবই ভালো লাগে। না, বাকিদেরকেও ভালো লাগাতে হবে, ঠিক আছে? তো ওটাই হচ্ছে কি, সবটাই করতে হবে না। আমাকে দেখো, আমার ভাগে শুধুমাত্র একটা ইউনিট দিয়েছে আমাকে, যে এটাই পড়াতে হবে, বাকি জিনিসগুলো তো করতে হবে না। তোমাদের কি ম্যাডাম ক্লাস নিয়েছিল না নেয়নি? হ্যাঁ হ্যাঁ নিয়েছিলেন। ঠিকঠাক হচ্ছে তো? মানে বলবে, তোমাদের তো বলতে বললাম আমি। সমস্যা থাকলে আমি তাহলে সমাধান করব, বুঝতে পেরেছো তো? ম্যাডামের ক্লাসটা ঠিক মানে আছে। কি ভাই, আগের দিনের লাস্ট যে ক্লাসটা ছিল একটা স্যারের, হ্যাঁ, ওই ক্লাসটা অতটা ঠিক ভালো লাগেনি, আগের ক্লাসটা। মানে আমাকে আর সাজেশন দাও যে এইভাবে করলে বেটার হয়, ঠিক আছে? ভালো লাগা খারাপ লাগা শুধু বললে তো হবে না, তোমাদের কাছে আমি সাজেশন চাইছি যে কিভাবে করলে বেটারমেন্ট হয়। স্যার বলো, অন্য তোমরা কোনো বলো। টপিক বুঝতে পারবো, কারণ ওই রিলেমটা তো অনেকটাই ওই ইনফরমেটিভ ছিল। হুম, ওটা অতটা বুঝতে পারিনি যে কিরকম পড়িয়েছেন। বাট হুম, দুজনেরই নেটের প্রচুর সমস্যা, যেটাতে ভীষণ ইরিটেশন হয় যে মাঝখানে যদি বারবার কেউ বলে দাগ দেখতে পাচ্ছ, ইয়ে করতে পারছো, ওটাতে একটা হেজিটেশন হয় যে এক নাগার একটা সুন্দর আপনি যেমন পড়িয়ে যান, একটা হুম। ইন্টারেস্ট গ্রো করে, ওই ইন্টারেস্টটা ব্রেক হয়ে যাচ্ছিল আগের দিন। এটা আমার আমার পার্সোনালি এটা খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এটা একটা অবশ্যই ভালো একটা পয়েন্ট, যে ওখানে মানে বারবার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, ডিসরাপ্টেড তাই তো? ক্লাস আর কি। মানে নেটওয়ার্কের সমস্যা আছে, তাই না কি বলতে চাইছো? হ্যাঁ, নেটওয়ার্কের একটা সমস্যা। আর আগের দিনে উনি পড়াতে গিয়ে একটা স্লাইড পাঠিয়ে দেবেন, সেখানে সেখানে যেভাবে আছে সেভাবে পড়তে হবে বলছিলেন। তো সেই স্লাইডটা পুরো প্রিপেয়ার্ড থাকলে আমাদের দেখতে ভালো, মানে বুঝতে পড়তে সুবিধা হয়। যখন ক্লাসটাই ভালো করে করলে তারপরে আবার পরে একটা পাঠাবেন, সেটা দেখতে হবে। তার থেকে বরং পুরোপুরি প্রিপেয়ার্ড থাকলে স্লাইডটা তখনই একবারে পড়া হয়ে যায়, সেটা ভালো হয়। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমি এই জিনিসগুলো কিন্তু মানে মানে কি বলবো, যে এটা হচ্ছে কি, আমি গুরুত্ব সহকারে নিচ্ছি জিনিসগুলোকে, যাতে হচ্ছে কি তোমার মানে মডিফাই করা যায় বা জিনিসগুলোকে ঠিক করা যায়। আর যদি কারোর কিছু সাজেশন থাকে তোমরা বলতে পারো, ঠিক আছে? আর কারোর কিছু, তাহলে তোমরা যেটা বললে যে তোমার নেটওয়ার্কের প্রবলেম ঠিক করতে হবে, যাতে ভয়েস প্লাস জয়েনিং এ কোনো সমস্যা না থাকে। আর একটা তোমরা বললে যে ওই স্লাইড গুলো যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো যাতে এক জায়গায় থাকে, ইনফরমেশন গুলো যাতে পরপর করে জিনিসগুলো দেখানো যেতে পারে। আচ্ছা, এর পাশাপাশি আর কি কিছু তোমাদের অ্যাডভাইস যদি থাকে বলতে পারো। আমাকে বললে কিন্তু আমি রেক্টিফাই করতে পারবো, ঠিক আছে? না হলে হচ্ছে কি কি জিনিসটাই সেরকমই চলবে, তাহলে আমি বলবো যে বাকি সব ঠিকঠাকই হচ্ছে। যাই হোক, আচ্ছা, পিডিএফ গুলো টেলিগ্রামে দিলে ভালো হয়। আচ্ছা, আমি তো দিয়ে দিই, ম্যাডামও দিয়ে দেয়, বাকি স্যার হচ্ছে কি দেয় না, আমি বলে দেবো, তাই তো? আমি যেটা বললাম সেটা ঠিক বললাম তো? আগের দিনেরটা পাইনি। আগের দিনেরটা পাইনি বলতে, আগের দিনেরটা হচ্ছে কি তোমার ওই স্যারটা নিয়েছিল, তাই তো? দিব্যেন্দু স্যার নিয়েছিল। আচ্ছা, ঠিক আছে, আমি আজকে ক্লাসে পড়েই আমি কথা দিচ্ছি, ওই পিডিএফটাকে আমি টেলিগ্রামেও পাঠিয়ে দেবো, ঠিক আছে? আমি পাঠিয়ে দেবো। টেলিগ্রামে দেওয়া হয়নি। আচ্ছা, ঠিক আছে, আমি বুঝলাম যে হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে, টেলিগ্রামে দেওয়া হয়নি। আমি দিয়ে দেবো, ঠিক আছে? আমার ক্লাসটা, সেম টপ হ্যাঁ বলো। আপনি যেটা পড়িয়েছিলেন না, প্লাজমা হুম, মেমব্রেন, হুম, ওটা হুম, যতটা ভালো করে আমি মানে পুরো বুঝে গেছিলাম, মানে আর পুরো পড়তেও ইন্টারেস্ট পেয়েছিলাম। ম্যাম যখন পড়াচ্ছিলেন অনেক মানে ইনফরমেশন, মানে আলাদা বলবো না, বাট হুম। অমিট করা ছিল, মানে আপনি অনেক বেশি বেশি ইনফরমেশন আমাদের ওই ইয়েটাতে পড়িয়েছিলেন। তো অনেকটাই কম ইনফরমেশন দেখলাম তার থেকে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আরো বেটার হয়ে যাবে, আমি বলে দেবো, ঠিক আছে? আমি বলে দেবো আরো ইনফরমেশন বেশি দিয়ে আরো ডিপলি পড়াতে, ঠিক আছে? আরো ডিপলি হচ্ছে যাতে পড়াতে হয়, ওটা ঠিক অসুবিধা আছে? হয়নি, আপনি তো অলরেডি পড়িয়ে দিয়েছিলেন, তো ঠিক হুম, ছিল। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমি রেকটিফাই করে নিতে বলবো, ঠিক আছে? আর
আমার ক্লাসে যদি কোনো কিছু সাজেশন থাকে তোমরা বলতে পারো, অবভিয়াসলি বলতে পারো। যখন বলতে বলা হচ্ছে ওপেন প্ল্যাটফর্মে, তাহলে জিনিসগুলো বেটার করা যায়। যাই হোক, চলো এবার তাহলে কি বললাম যে আমরা প্যারামেসিয়ামের রিপ্রোডাকশন হিসাবে টু টাইপসের দেখতে পাচ্ছি, একটা আসেক্সুয়াল রিপ্রোডাকশন, একটা সেক্সুয়াল রিপ্রোডাকশন। এই আসেক্সুয়াল রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন দুটো ঘটলেও কোন এনভায়রনমেন্ট কন্ডিশনে কেমন ঘটবে সেটা কিন্তু নির্ধারিত। যেমন যদি এনভায়রনমেন্টে নিউট্রিয়েন্টের অ্যাভেলেবিলিটি বেশি থাকে তখন তারা আসেক্সুয়াল রিপ্রোডাকশন করে। আর তোমার হচ্ছে কি যখন তোমার নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি থাকবে বা আনফেভারেবল কন্ডিশন থাকবে তখন আমরা কি দেখতে পাবো না সেক্সুয়াল রিপ্রোডাকশন হতে আমরা দেখতে পাবো। এবার হচ্ছে দেখো আমরা এরই পাশাপাশি প্যারামেসিয়ামের ক্ষেত্রে বিভিন্ন প্রকার নিউক্লিয়ার যে রিঅর্গানাইজেশন এবং সেল ফার্টিলাইজেশন আমরা দেখতে পাই। তো ওভারঅল মিশিয়ে যদি আমরা দেখি রিপ্রোডাকশন হিসাবে প্যারামেসিয়ামের ক্ষেত্রে, তাহলে আমরা 5 টাইপস অফ রিপ্রোডাকশন আমরা দেখতে পাই। একটা দেখতে পাচ্ছি আমরা বাইনারি ফিশন, একটা দেখতে পাবো আমরা কনজুগেশন, একটা দেখতে পাবো আমরা অটোগেমি, একটা দেখতে পাবো আমরা সাইটোগেমি, এবং একটা আছে তোমার এন্ডোমিসিস। এবার দেখো তোমাদের এই বেসিক আইডিয়া নিশ্চয় সবার আছে যে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন আসেক্সুয়াল রিপ্রোডাকশন এন্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন। তোমরা জানো যে সেক্সুয়াল রিপ্রোডাকশন আর আসেক্সুয়াল রিপ্রোডাকশনে যদি আমরা একটাই বৈশিষ্ট্য দিয়ে পার্থক্য বোঝানোর চেষ্টা করি যে আসেক্সুয়াল রিপ্রোডাকশনে অনলি ওয়ান প্যারেন্ট সেল কিন্তু পার্টিসিপেট করছে এজ এ রিপ্রোডাকশন হিসাবে, কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনে কি হয় না সেখানে কিন্তু দুটো প্যারেন্ট বডি কিন্তু লাগবে, তাই না? একটা মেল একটা ফিমেল হিসাবে সেখানে পার্টিসিপেট করবে, দিলে কি হবে রিপ্রোডাকশনটা সম্পন্ন হবে। ক্লিয়ার? তো সেক্ষেত্রে দেখো এই যে বাইনারি ফিশন, তাহলে ইট ইজ ওয়ান টাইপ অফ কি না আসেক্সুয়াল রিপ্রোডাকশন তোমরা জানো। কারণ কেন না এখানে অনলি ওয়ান প্যারেন্ট বডি নিডেড ফর দ্য বাইনারি ফিশন, তো এই জন্য এটাকে আমরা কি বলতে পারি আসেক্সুয়াল রিপ্রোডাকশন বলতে পারি। আচ্ছা, এবারে বাইনারি ফিশন তোমরা সবাই জেনে এসছো কিছুই হয় না, মেনলি যে কি হবে একটা প্যারেন্ট হচ্ছে কি তোমার সেল, ও হচ্ছে কি তোমার তোমার কি হয় না দুটো হচ্ছে কি হাফে ভাগ হয়ে গিয়ে নিউক্লিয়াসটাও ভাগ হয়ে যাবে। কিন্তু এদের ক্ষেত্রে একটু পার্থক্য এই কারণে, কারণ কেন বলো দেখি না, এদের দু ধরনের নিউক্লিয়াস রয়েছে, ঠিক আছে? একটা রয়েছে মাইক্রো নিউক্লিয়াস, একটা রয়েছে ম্যাক্রো নিউক্লিয়াস, ঠিক আছে? তো এদের ক্ষেত্রে বাইনারি ফিশন কিভাবে হয় দেখো, যে এদের ক্ষেত্রে যখন বাইনারি ফিশন হয় এই ম্যাক্রো নিউক্লিয়াস যেটা সেটা ডিভিশন করছে কিভাবে না এমাইটোটিক ডিভিশন। তোমরা সেল ডিভিশনের টাইপ পড়েছো সবাই, তাই না? সেল ডিভিশনকে আমরা ক ভাগে ভাগ করি, বেসিক্যালি 3 ভাগে ভাগ করি, এমাইটোসিস, মাইটোসিস, মিওসিস। এমাইটোসিসকে আমরা কি বলি গো? এমাইটোসিসকে বলি আমরা ডাইরেক্ট ডিভিশন, আর মাইটোসিস এবং মিওসিসকে আমরা বলি ইনডাইরেক্ট ডিভিশন। কেন না এই এমাইটোসিসে কোনো স্পিন্ডল ফাইবার তৈরি হয় না, কোনো তোমার হচ্ছে কি এই নিউক্লিয় মেমব্রেন বা নিউক্লিয়াস বলতে এগুলো কিছুই হয় না, ডাইরেক্ট হচ্ছে নিউক্লিয়াসে ডিভিশন হয়ে যায়, ঠিক আছে? তাই জন্য এটাকে আমরা কি বলছি না ডাইরেক্ট ডিভিশন। আর এই যে মাইটোটিক এবং মিউটিকটাকে আমরা কি বলি ইনডাইরেক্ট ডিভিশন। তার কারণ কেন না প্রপার স্টেপ বাই স্টেপ এদের ক্ষেত্রে অনেকগুলো আমরা সাবস্টেজ দেখতে পাই, এদের ক্ষেত্রে স্পিন্ডল ফাইবার ফরমেশন হয়, তো এইভাবে তাদের পিরিয়ডিক্যালি আমরা কি দেখতে পাই ডিভিশনটা হয়। তো এখানে এই যে প্যারামেসিয়ামের ক্ষেত্রে এদের যে টু টাইপসের নিউক্লিয়াস রয়েছে, ম্যাক্রো নিউক্লিয়াস আর মাইক্রো নিউক্লিয়াস, তোমরা ভালো করে মাথায় রেখে দাও এই মাইক্রো নিউক্লিয়াসটা কি ডিভিশন করছে না মাইক্রো নিউক্লিয়াসটা হচ্ছে কি মাইটোটিক ডিভিশন করছে, বুঝতে পারলে? মানে মাইটোসিস যেটাকে আমরা বলি। আর যেটা তোমার হচ্ছে কি ম্যাক্রো নিউক্লিয়াস, ঠিক আছে, এটা কি করছে না এমাইটোটিক ডিভিশন করছে। কি বলা বুঝতে পারলে? এমাইটোসিস ডিভিশন করছে, অর্থাৎ ডাইরেক্ট ডিভিশন। আর এটা মাইটোটিক ডিভিশন হচ্ছে কি ইনডাইরেক্ট ডিভিশন, ইনডাইরেক্ট। আর এটা হচ্ছে তোমার ডাইরেক্ট ডিভিশন, ঠিক আছে, ডাইরেক্ট ডিভিশন। তাহলে এইভাবে কি হচ্ছে দেখো তোমার ডিভিশনটা হচ্ছে। তাহলে যখন হচ্ছে কি বাইনারি ফিশন হচ্ছে তার আগে প্রথমে ম্যাক্রো নিউক্লিয়াস হচ্ছে কি তোমার এমাইটোটিক ডিভিশন করছে, আর যেটা মাইক্রো নিউক্লিয়াসটা হচ্ছে কি মাইটোটিক ডিভিশন করছে। এবার কি হচ্ছে দেখো না এখানে আমরা দেখতে পাচ্ছি যে এদের কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল যেটা, এটা তোমরা একটু আগেই বলছিলাম যে এই কন্ট্রাকটাইল ভ্যাকুয়ালটা কি করছে দেখো না এখানে হেল্প করছে এদের এদের বাউন্ডারি দেওয়ার জন্য। যখন তোমার হচ্ছে কি ডিভিশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে এদের নিউক্লিয়াসের, তখন এখানে আমরা কি দেখতে পাচ্ছি নিউলি ফর্মড ওরাল গ্রুপ তৈরি করে
যে ওরাল বুট তৈরি করে পরে কি করছে না মাঝখানে একটা ব্যারিয়ার তৈরি করে দেয়, যে ব্যারিয়ারটা তৈরি হওয়ার পরে না দুটো ডটার সেল তৈরি হয়ে যাচ্ছে। আর এই বাইনারি ফিশনটাকে আমরা কেন বলছিলাম যে আসেক্সুয়াল রিপ্রোডাকশন, কারণ দেখতেই পাচ্ছ একটাই প্যারেন্ট বডি বা একটাই প্যারেন্ট সেল লাগছে, যে সেখান থেকে দুটো ডটার সেল তৈরি হচ্ছে, তাহলে ইট ইজ ওয়ান টাইপ অফ আসেক্সুয়াল রিপ্রোডাকশন। দেখো এই যেটা আমি বললাম যা যা জিনিস এখানে তাই লেখা রয়েছে, আমি তাও তোমাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি। দেখো প্রথমে বলছে দেখো যে এদের ক্ষেত্রে ট্রান্সভার্স বাইনারি ফিশন আমরা দেখতে পাই, এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, বুঝতে পারলে? ট্রান্সভার্স মানে কেমন না বলে দিচ্ছি আমি। দেখো বাইনারি ফিশন দু প্রকারের হয়, একটা আছে তোমার হচ্ছে কি হয় লঙ্গিচুডানাল বা লম্বভাবে হয়, আর একটা ট্রান্সভার্স হয়। ট্রান্সফার মানে হচ্ছে কি তোমার পোস্ত পোস্ত ভাবে, দেখতে পাচ্ছ? যদি এইভাবে ডিভিশনটা হতো, যদি এইভাবে ডিভিশনটা হতো মানে এরকম করে দুটো ভাবে ভাগ হয়ে যেত, তাকে আমরা বলতাম কি লঙ্গিচুডানাল বাইনারি ফিশন। কিন্তু অ্যাকচুয়ালি কেমন হচ্ছে দেখো, এই বরাবর ডিভিশনটা হচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলছি ট্রান্সভার্স বাইনারি ফিশন। বুঝতে পারলে না বুঝতে পারলে না? বুঝতে পারলে যে কেন আমরা এটাকে ট্রান্সভার্স বলছি? তার কারণ দেখো এরকম পোস্ত পোস্ত ভাবে এরা কি হচ্ছে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তাই না? তো এই জন্য বলছি প্রথমেই যে প্যারামেসিয়াম রিপ্রোডিউস asexually by transverse binary fission in which the micronucleus passes through the characteristic stages of the mitosis, whereas the macronucleus simply divided by the amitosis। বুঝতে পারলে? দেখো তাহলে প্যারামেসিয়ামের ক্ষেত্রে ট্রান্সভার্স বাইনারি ফিশারের মাধ্যমে রিপ্রোডাকশনটা হচ্ছে, এবং সেক্ষেত্রে মাইক্রোনিউক্লিয়াসটা তোমার মাইটোসিস ডিভিশনের মাধ্যমে দুটো ভাগে ভাগ হচ্ছে, আর সেই সঙ্গে ম্যাক্রোনিউক্লিয়াসটা এমাইটোসিস ডিভিশনের মাধ্যমে দুটো ভাগে ভাগ হচ্ছে। The mature cell division into two cell and each grows rapidly and develop into a new organisms। বুঝতে পারলে? অর্থাৎ যখন হচ্ছে কি তোমার দুটো ডটার সেলে তৈরি হয়ে যাচ্ছে, সেগুলো রেপিডলি ডেভেলপ হয়ে যায়। বুঝতে পারলে? তারা হচ্ছে খুব তাড়াতাড়ি করে ডেভেলপমেন্টে চলে যায়। আন্ডার ফেভারেবল কন্ডিশন, যখন কন্ডিশন ফেভারেবল থাকবে, প্যারামেসিয়াম মাল্টিপ্লাইস রেপিডলি আপ টু 3 times a day। বুঝতে পারছো? মানে যদি ফেভারেবল কন্ডিশন থাকে, মানে খাবার দাবার ঠিকঠাক রয়েছে, ওয়াটার মানে ঠিকঠাক রয়েছে, ঠিক আছে, টেম্পারেচার ঠিকঠাক রয়েছে, তাহলে বলছে এই যে তোমার ডটার সেল একটা আছে কি তোমার প্যারেন্ট সেল, সে রেপিডলি একটা দিনে তিনবার মানে 3 times সে কিন্তু ডিভিশন করতে পারে। বুঝতে পারলে? এরকম বাইনারি ডিভিশনটা আছে কি দিনে 3বার সে কিন্তু করতে পারে। Binary fission divides a cell transversely and followed by the mitotic division in the micronucleus, and macronucleus divides a mitotic। অলরেডি আমি বললাম আগে, তাই? আচ্ছা এবার বলছে the gullet also divides into two halves। ঠিক আছে, বুলেট যেটা সেটাও দুটো ভাগে ভাগ হবে। Although the favorable mode of the reproduction in paramecium is mostly asexual, they reproduce asexually too when the এই যে তোমার আছে scarcity of food, যখন ফুড তোমার হচ্ছে সাফিসিয়েন্টলি থাকবে, ফুড সিকিউরিটি যখন প্রেজেন্স থাকবে, ঠিক আছে, তখন এরা কিন্তু মোস্টলি বা বেশিরভাগ ক্ষেত্রে এরা আসেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পছন্দ করে। কি বলা বুঝতে পারলে? তাহলে বাইনারি ফিশনটা আশা করি তোমরা সবাই বুঝতে পারলে, উইথ ফিগার তোমরা আশা করি সবাই বুঝতে পারলে, কোনো সমস্যা নেই, তাই তো? তাহলে এখানে মনে রাখার যে বিষয়বস্তুগুলো কি কি না, এদের ট্রান্সভার্স বাইনারি ফিশন হয়, এদের ম্যাক্রোনিউক্লিয়াসটা মাইটোটিক ডিভিশন করে, মাইক্রোনিউক্লিয়াসটা আছে তোমার মাইটোটিক ডিভিশন করে, ঠিক আছে, এবং এদের ক্ষেত্রে আমরা দেখলাম যে এরা রেপিডলি হচ্ছে কি তোমার ডটার সেলটা ডিভাইড করে আবার প্যারেন্ট সেলে তৈরি হয়ে যেতে পারে, এবং যদি সবকিছু কন্ডিশন ঠিকঠাক থাকে একটা দিনে তারা 3বার ডিভিশন করতে পারে। এবং আরেকটা জিনিস বললাম যে এরা আসেক্সুয়াল রিপ্রোডাকশনে রিপ্রোডিউস করতে বেশি পছন্দ করে যখন এনভায়রনমেন্টে খাবার দাবার ঠিকঠাক করে থাকবে। ওকে, বুঝতে পারলে? পরেরটাই যাই আমি। চলো, বুঝতে পারলে তো সবাই? হ্যাঁ স্যার। এবার দেখো, এবার হচ্ছে কি তোমার কনজুগেশন, ঠিক আছে, অ্যানাদার রিপ্রোডাকশন মেথড, দিস ইজ দ্য কনজুগেশন। আর এই কনজুগেশনটা হচ্ছে কি হয় না, এই কনজুগেশনটা হচ্ছে কি তোমার কার আন্ডারে পড়বে? সেক্সুয়াল রিপ্রোডাকশন আন্ডার পড়বে। কেন পড়বে বললাম, আমি একটু আগেই বললাম কেন পড়বে, কারণ এখানে বলো দুটো প্যারেন্ট সেল পার্টিসিপেট করবে, তাই না? যখন দুটো প্যারেন্ট সেল পার্টিসিপেট করবে তখনই কিন্তু সেখানে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য বলছে দেখো যে ইট ইজ দ্য কাইন্ড অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন ইউনিক টু সিলিয়েটস ইন হুইচ দ্য টেম্পোরাল
temporary union of the two individuals of the same species takes place for the exchanging their genetic material. বুঝতে পারলে? নর্মালি তোমরা সবাই ব্যাকটেরিয়ার কনজুগেশন সিস্টেমটা পড়েছো, মনে আছে ব্যাকটেরিয়া কনজুগেশন সিস্টেমটা? নর্মালি তোমাদেরকে জাস্ট বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে এখানে সুবিধা হয়। তোমরা পড়েছিলে যে একটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, যার ক্ষেত্রে ব্যাকটেরিয়ার ডিএনএও থাকে, প্লাজমিডও থাকে, তাকে আমরা এফ প্লাস বলেছিলাম। এবং যার ক্ষেত্রে হচ্ছে কি তোমার ব্যাকটেরিয়াল ডিএনএ রয়েছে, প্লাজমিড নেই, তাকে আমরা এফ মাইনাস বলেছিলাম। এদের মধ্যে কনজুগেশন হলে এই তোমার কি দেখতে পাবো না, দুটো এফ প্লাস স্ট্রেন তৈরি হয়ে যায়। এটা তোমরা সবাই কিন্তু পড়েছো, তাই না? এটা হচ্ছে মাইক্রোবায়োলজিতে আমরা হচ্ছে কি বারবার পড়িয়েছিলাম। কিন্তু এখানে দেখো এই যে প্যারামেসিয়ামের ক্ষেত্রে কনজুগেশন সিস্টেমটা একটু ইউনিক, ঠিক আছে? ইউনিক টু দ্য সিলিয়াস। কেন না বলছে ইন হুইচ দ্য টেম্পোরারি ইউনিয়ন অফ টু ইন্ডিভিজুয়ালস অফ দ্য সেম স্পিসিস টেক প্লেস ফর এক্সচেঞ্জিং দেয়ার জেনেটিক মেটেরিয়াল। অর্থাৎ আমরা এই যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি দেখেছিলাম, যে একজনের ক্ষেত্রে প্লাজমিডের ডেফিসিয়েন্সি ছিল বলে সে কি করছে, যার প্লাজমিড রয়েছে তার সঙ্গে কনজুগেট করেছে। কিন্তু এখানে দেখো দুটোই সেম স্পিসিস, যারা তাদের জেনেটিক মেটেরিয়ালকে এক্সচেঞ্জ করার জন্য দে ক্যান পার্টিসিপেট ফর দ্য কনজুগেশন। ওকে, এই জন্য এটা একটা ইউনিক টাইপস। তবে আমাদের ক্ষেত্রে এই যেহেতু এটা প্যারামিসিয়াম ক্ষেত্রে দেখা যায় তো পড়তে হবে, তবে এদের ফ্রিকোয়েন্সিটা অনেক কম। কেন না তোমাদেরকে পড়া হলো একটু আগেই যে প্যারামিসিয়াম মোস্ট প্রেফার করে যাতে সে আসেক্সুয়াল রিপ্রোডাকশনটা করতে পারে। যদি আনফেভারেবল কন্ডিশন বা ফুড ডেফিসিয়েন্সি থাকে তখন তারা কনজুগেশনে যায়। তো যাই হোক, এবার দেখো বলছে টু ইন্ডিভিজুয়ালস ওর প্রি কনজুগেটস লুজ দেয়ার ওরাল গ্রুপস অ্যান্ড সিলিয়া অ্যান্ড কাম ইন কন্ট্যাক্ট অ্যান্ড ফিমলি ইউনাইট টুগেদার। অর্থাৎ যে দুটো প্যারামেসিয়ামের প্যারেন্ট সেল তারা পরস্পর কনজুগেট করবে, ঠিক আছে, তারা প্রথমে কি করে ওরাল গ্রুপস এবং সিলিয়া এই দুটোকে তোমার হচ্ছে কি লস করে দেয়, মানে লুজ করে দেয়, ওরা যাতে হচ্ছে কি গুলো হারিয়ে ফেলে। তারপর তারা কি করে না কন্ট্যাক্ট এন্ড ফিমলি ইউনাইট টুগেদার, তারা পাশাপাশি এসে দুজন পাশাপাশি অবস্থান করছে। তারপরে কি করছে দেখো না ম্যাক্রোনিউক্লিয়াস ডিসইন্টিগ্রেটস ইনটু দ্য সাইটোপ্লাজম। বুঝতে পারলে? তাহলে প্রথম স্টেপে কি হলো না দুটো হচ্ছে কি প্যারেন্ট প্যারামেসিয়াম তারা এসে পাশাপাশি যুক্ত হলো, যুক্ত হওয়ার আগে তারা ওরাল গ্রুপ এবং সিলিয়াগুলোকে অ্যাভয়েড করে দিয়েছে, মানে নষ্ট করে দিয়েছে। তারপরে কি দেখা গেল না, তারপরে আমরা দেখতে পেলাম তাদের সাইটোপ্লাজমের যে ম্যাক্রোনিউক্লিয়াস রয়েছে, ঠিক আছে, তারাও কি হচ্ছে না ডিসইন্টিগ্রেট হয়ে গেল। পরবর্তীকালে দেখো যে মাইক্রোনিউক্লিয়াস রয়েছে, সেই মাইক্রোনিউক্লিয়াসটা কি হচ্ছে না মিওটিক্যালি ডিভিশন করে, হ্যাঁ, মিওটিক্যালি ডিভিশন করার পরে দেন মাইটোটিক্যাল ডিভিশন টু প্রডিউস 4 হ্যাপ্লয়েড ডটার নিউক্লিয়াস। বুঝতে পারলে? তাহলে মাইক্রোনিউক্লিয়াস ডিভাইড করছে দেখো বাই মিওটিক্যালি। মিওটিক্যালি মানে কি গো? মিওসিস ডিভিশন। তাহলে মিওসিস ডিভিশন করলে কোটাও তৈরি হবে। তোমরা জানো ডিপ্লয়েড নিউক্লিয়াসের যদি মিওটিক ডিভিশন হয় আমরা দেখতে পাই যে সেখান থেকে 4টি হচ্ছে নিউক্লিয়াস তৈরি হবে, তাই না? 4টি তৈরি হইতো, 4টি হচ্ছে কি তোমার হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তৈরি হয়ে যাবে। দেন তারপরে কি বলছে দেখো মাইটোটিক ডিভিশন টু প্রডিউস 4 হ্যাপ্লয়েড ডটার নিউক্লিয়াস। ঠিক আছে, আচ্ছা আমরা ছবিটা দেখলে ভালো জিনিসটা বুঝতে পারবো। দেখো যে জিনিসটা আমরা বললাম একটু ছবিটা তোমাদের দেখিয়ে দিই। দেখো প্রথমে কি হচ্ছে দেখো না, প্রথমে হচ্ছে কি তাদের যে ম্যাক্রোনিউক্লিয়াসটা আছে কি তোমার, এই যে ম্যাক্রোনিউক্লিয়াসটা আছে কি কোনো কাজ করে না, সেটা ডিসইন্টিগ্রেট হয়ে যায়। এই যে ডিপ্লয়েড মাইক্রোনিউক্লিয়াস হচ্ছে দেখো মিওটিক্যাল ডিভিশন করলো, দিয়ে কি হচ্ছে দেখো না 4টা করে হচ্ছে কি এদিকে 4টা এদিকে 4টা হচ্ছে তোমার হ্যাপ্লয়েড মাইক্রোনিউক্লিয়াস তৈরি হলো, তাই না? এবার এই যে হ্যাপ্লয়েড মাইক্রোনিউক্লিয়াস তৈরি করলো, ঠিক আছে, তার মধ্যে আমরা দেখতে পাবো কি না এদের যে এই 4টার মধ্যে হচ্ছে কি দেখো এই 3টে করে হচ্ছে কি তোমার ডিসইন্টিগ্রেট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আমি দেখাচ্ছি, আগে বলে দিই তারপর তোমাদেরকে ছবিটা দেখলে বুঝতে পারবে। এবার দেখো 3 ডটার নিউক্লিয়াই এই যে ডিজেনারেট, তারা কি করছে না তারা ডিজেনারেট হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, এবং একটা হচ্ছে দেখো সার্ভাইভ করছে। বুঝতে পারলে? যে 4টা হচ্ছে তোমার তোমার হচ্ছে কি তৈরি হয়েছিল মিওটিক্যাল ডিভিশনের মাধ্যমে, ঠিক আছে, তার মধ্যে 3টে হ্যাপ্লয়েড মাইক্রোনিউক্লিয়াস ডিজেনারেট করে যাচ্ছে এবং একটা সার্ভাইভ করছে, হুইচ দেন ডিভাইডস বাই মাইটোটিক্স ফর্মিং টু তোমার হচ্ছে কি আনইকুয়াল গেমেট নিউক্লিয়াই, ওয়ান স্মলার মাইগ্রেটরি গেমেটিক নিউক্লিয়াস অ্যান্ড ওয়ান দ্য লার্জার স্টেশনারি গেমেট নিউক্লিয়াস। বুঝতে পারলে? দেখো আমি জিনিসটাকে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। যে
প্রথমে ধর আমি একটাই দেখাচ্ছি যে একটা প্যারামেসিয়ামের ক্ষেত্রে একটা ম্যাক্রোনিউক্লিয়াস একটা মাইক্রোনিউক্লিয়াস ছিল। এই ম্যাক্রোনিউক্লিয়াসটা নষ্ট হয়ে গেল, পরবর্তীকালে এই মাইক্রোনিউক্লিয়াসটা হচ্ছে কি মিওসিস করলো। মিওসিস করার পরে হচ্ছে কি তোমার টোটাল কটা তৈরি করবে, টোটাল হচ্ছে কি তোমার 4টা তৈরি করবে। 4টা হচ্ছে কি তোমার নিউক্লিয়াস তৈরি করলো, ঠিক আছে, এই 4টা তৈরি করলো। এই 4টার মধ্যে হচ্ছে কি দেখো 3টে হচ্ছে কি তোমার ডিসইন্টিগ্রেট হয়ে গেল। এই যে একটা থাকলো এটা হচ্ছে তোমার মাইটোসিস ডিভিশন করছে। মাইটোসিস মাইটোসিস ডিভিশন করলে কটা তৈরি করবে, একটা থেকে দুটো তৈরি হবে, তাই না, একটা থেকে দুটো তৈরি হবে। এই যে একটা থেকে দুটো তৈরি হলো তার মধ্যে একটা আছে দেখো কি তৈরি করছে না আনইকুয়াল গেমেটিক নিউক্লিয়াই তৈরি করবে। কিরকম না একটা আছে তোমার দেখো ওয়ান স্মলার মাইগ্রেটারি আর একটা লার্জ, ঠিক আছে। এখানে ছবিটাকে আমি একটু মডিফাই করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। একটাকে আমি বড় করে দিচ্ছি, একটা ছোট, একটাকে আমি বড় করে দিচ্ছি, এইটা একটু বড় করে দিলাম, ঠিক আছে, এটা বড় আছে। তাহলে এটা আছে লার্জ আর এটা আছে স্মল। এবার দেখো ভালো করে শোনো, এই যে একটা লার্জ এবং একটা স্মল তৈরি হলো, যেটা লার্জ তৈরি হলো সেটা কি করছে না স্টেশনারি গেমেটিক নিউক্লিয়াস, এটা হচ্ছে কি স্টেশনারি গেমেটিক নিউক্লিয়াস। আর যেটা স্মল হলো সেটা হচ্ছে তোমার মাইগ্রেটারি গেমেটিক নিউক্লিয়াস। মানে কি বলে দেখি, মানে এই যে স্মলার নিউক্লিয়াসটা তৈরি হলো সে মাইগ্রেট করবে একটা প্যারামিসিয়ামের মানে তোমার হচ্ছে কি প্যারেন্ট সেল থেকে পার্শ্ববর্তী যে প্যারামিসিয়াম এসে সংযুক্ত হয়েছে তার শরীরে গিয়ে প্রবেশ করে যাবে। আর যেটা লার্জ গেমেটিক নিউক্লিয়াস তৈরি হয়েছে সেটা হচ্ছে কি স্টেশনারি, মানে সেটা তার নিজের শরীরেই থেকে যাবে। বুঝতে পারলে সবাই? এতটা সবাই বুঝতে পারলে তো, নাকি আমি আবার রিপিট করব? হ্যাঁ স্যার। বুঝতে পারলে সবাই? দেখো তাহলে, দেখো তাহলে আমি আবার একটু রিপিট করে দিচ্ছি সবার জন্য। তাহলে প্রথমে যে দুটো প্যারামেসিয়াম কনজুগেট করার জন্য চেষ্টা করবে তারা আমরা দেখতে পেলাম যে তারা সিলিয়া গুলোকে হচ্ছে কি তোমার রিমুভ করে দেয়, ওরাল গ্রুপস গুলোকে রিমুভ করে দেয়, দিয়ে তারা পাশাপাশি এসে সংযুক্ত হয়। সংযুক্ত হওয়ার পরের স্টেপে আমরা কি দেখতে পাই, দে ক্যান ডিগ্রেডেড দেয়ার অন ম্যাক্রোনিউক্লিয়াস, অর্থাৎ তাদের ম্যাক্রোনিউক্লিয়াসকে তারা ডিসইন্টিগ্রেট করে দেয়। এবার কি হয়, যে মাইক্রোনিউক্লিয়াস রয়েছে সেই মাইক্রোনিউক্লিয়াস গুলো প্রত্যেকটার ক্ষেত্রে, ঠিক আছে, একটু মিট করে দাও বাবা যে আনমিট করে রেখেছি। তাহলে প্রত্যেকটা প্যারামিসিয়ামের যে মাইক্রোনিউক্লিয়াসটা রয়েছে, ঠিক আছে, এটা মাইক্রোনিউক্লিয়াস আর এটা হচ্ছে তোমার ম্যাক্রোনিউক্লিয়াস। তো যে মাইক্রোনিউক্লিয়াসটা রয়েছে সেই মাইক্রোনিউক্লিয়াসটা কি বললাম যে মাইটোসিস ডিভিশন সরি মিওসিস ডিভিশন রয়েছে, দিয়ে 4টা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তৈরি করছে। এই 4টা হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের মধ্যে 3টে ডিসইন্টিগ্রেট হয়ে যায় এবং একটা হচ্ছে তোমার অ্যাক্টিভ থাকে। এই একটাই কি করছে না মাইটোসিস ডিভিশন করে একটা লার্জ নিউক্লিয়াস একটা স্মল নিউক্লিয়াস তৈরি করছে। একটা লার্জ নিউক্লিয়াসটা বলা হচ্ছে স্টেশনারি গেমেটিক নিউক্লিয়াস, আর যেটা স্মল তৈরি করছে তাকে বলা হচ্ছে মাইগ্রেটরি তোমার হচ্ছে কি গেমেটিক নিউক্লিয়াস। এই স্টেশনারি গেমেটিক নিউক্লিয়াসের মানে কি না ওটা তার নিজের শরীরে থেকে যাবে, আর যেটা মাইগ্রেটরি গেমেটিক নিউক্লিয়াস সেটা হচ্ছে কি তোমার ওই প্যারামিসিয়াম থেকে পার্শ্ববর্তী প্যারামিসিয়ামে মাইগ্রেট করবে। চলো এবার দেখো যেটা আমি বললাম, দেখো এই যে বলছে মাইগ্রেটরি নিউক্লিয়াস অফ ওয়ান ইন্ডিভিজুয়াল মাইগ্রেট থ্রু দ্য সাইটোপ্লাজমিক ব্রিজ টু দ্য আদার ইন্ডিভিজুয়াল সাইটোপ্লাজম and fuse with the stationary nucleus forming the a zygote nucleus or তোমার হচ্ছে কি সিনকেরিয়াল। বুঝতে পারলে, মানে যে মাইগ্রেটরি নিউক্লিয়াসটা তৈরি হলো সে এবার কি করবে না সাইটোপ্লাজমিক যে ব্রিজ তৈরি হয়েছে সেই সাইটোপ্লাজমিক ব্রিজের মধ্য দিয়ে পার্শ্ববর্তী হচ্ছে কি তোমার প্যারামিসিয়ামে পৌঁছে যাবে, গিয়ে সেখানে আমরা দেখতে পাবো কি না তার যেটা স্টেশনারি নিউক্লিয়াস তার সঙ্গে ফিউশন করবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সেখানে কি তৈরি করবে ফর্মিং জাইগোটিক নিউক্লিয়াস, বা সেটাকে আমরা কি বলছি না তোমার সিনকেরিয়ন বলছি। ক্লিয়ার? বুঝতে পারলে সবাই? দেখো তারপরে কি হচ্ছে, দেখো দ্য টু প্যারামেসিয়াম নাও টার্মড এক্স কনজুগেটস, এবারে তাদের মধ্যে কনজুগেশন হচ্ছে বন্ধ হয়ে যাবে। বুঝতে পারলে, এই যে সাইটোপ্লাজমিক ব্রিজটা তৈরি হয়েছিল সেই সাইটোপ্লাজমিক ব্রিজটা ব্রেকডাউন করবে দিয়ে আলাদা হয়ে যাবে। ঠিক আছে, the exoconjugate separate and the conjugation is over
ইচ কনজুগেটস জাইগোট নিউক্লিয়াস ডিভাইড মাইটোটিক্যালি 3 টাইমস। এবারে কি হচ্ছে দেখো, এবারে আমরা দেখতে পাচ্ছি কি, এবারে যেই কনজুগেশন ব্রিজটা ভেঙে গেছে, এবারে দেখো তাহলে দুটো প্যারামিসিয়ামের ক্ষেত্রে এরও ডিপ্লয়েড নিউক্লিয়াস রয়েছে, এরও ডিপ্লয়েড নিউক্লিয়াস রয়েছে, তাই না? কি করে হলো না, প্রত্যেকের কাছ থেকে মাইগ্রেটরি নিউক্লিয়াসটা পেয়ে তারা ঠিক তৈরি হয়েছে। এবারে এই যে জাইগোটটা তৈরি হয়েছে সেটা আবার তার নিউক্লিয়াসটা দেখো মাইটোটিক্যালি 3 টাইমস ডিভিশন করছে। তুমি ভাবো, আমি একটাই দেখাচ্ছি, এটা যদি 3 টাইমস মাইটোটিক ডিভিশন করে তাহলে কটা নিউক্লিয়াস তৈরি করবে তোমরাই বলো, কটা তৈরি করবে? 8টা তৈরি করবে, একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। তাহলে 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা নিউক্লিয়াস তৈরি করবে। দেখো এই ডোটা নিউক্লিয়াস ফর্ম করছে, তার মধ্যে দেখো 4টা ডোটা নিউক্লিয়াস ইচ কনজুগেট এনলার্জ টু বিকাম ম্যাক্রোনিউক্লিয়াস, এবং হচ্ছে 4টা দেখো মাইক্রোনিউক্লিয়াস। এই যে 4টা তৈরি হলো তার মধ্যে 4টা আছে কি এরকম বড় বড় হয়ে যাবে, আবার 4টা আছে কি এরকম ছোট ছোট হয়ে যাবে। যে 4টা ছোট হবে তাকে বলা হচ্ছে কি তোমার ম্যাক্রোনিউক্লিয়াস, আর এটা হচ্ছে কি তোমার মাইক্রোনিউক্লিয়াস। বুঝতে পারলে? যে 4টা বড় হলো তারা হচ্ছে কি ম্যাক্রোনিউক্লিয়াস, তারা, আর যে 4টা আছে ছোট তারা হচ্ছে কি তোমার মাইক্রোনিউক্লিয়াস। এবার কি বলছে দেখো, এবার বলছে দেখো 3 মাইক্রোনিউক্লিয়াস ডিসইন্টিগ্রেট এন্ড ডিসঅ্যাপিয়ার। এই যে 4টার মধ্যে এই 3টা আবার নষ্ট হয়ে যাবে, বাকি পড়ে থাকলো একটা, ঠিক আছে? এবং দেখো এই যে দেখো এই জন্য বলছে দেখো রিমেনিং 1 মাইক্রোনিউক্লিয়াস ডিভাইডস বাইনারি ফিশন হুইচ প্রডিউস 2 ডটার প্যারামেসিয়াম। ঠিক আছে, এবারে রিমেনিং যেটা তোমার মাইক্রোনিউক্লিয়াস একটা থাকলো, সে এবার কি করবে, বাইনারি ফিশন ঘটিয়ে প্রডিউস করছে দুটো ডটার প্যারামেসিয়াম ইচ কন্টেনিং। তার মধ্যে প্রত্যেকটা তাহলে কি কন্টেন করবে বলো, তার মধ্যে প্রত্যেকটা দেখো অলরেডি তো 4টা তো তোমার ম্যাক্রোনিউক্লিয়াস রয়েছে, তাহলে এখান থেকে যে দুটো প্যারামেসিয়াম তৈরি হবে তার মধ্যে এই যে 4টা যে ম্যাক্রোনিউক্লিয়াসের মধ্যে এ দুটো ম্যাক্রোনিউক্লিয়াস পাবে, এ দুটো ম্যাক্রোনিউক্লিয়াস পাবে, আর যেটা একটা মাইক্রোনিউক্লিয়াস ডিভাইড করেছিল সেখান থেকে এ একটা মাইক্রোনিউক্লিয়াস পাবে, একটা মাইক্রোনিউক্লিয়াস পাবে। দেখো এই জন্য বলছে কন্টেনিং 2 ম্যাক্রোনিউক্লিয়াস 1 মাইক্রোনিউক্লিয়াস। বুঝতে পারলে না? বুঝতে পারলে না বলো, আমি আবার বলবো এটা, আমি কি আবার বলবো? বুঝেছি। বুঝেছো? সবাই বুঝেছো? দেখো আমি আবার বলে দিচ্ছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। দেখো আমরা আগের স্লাইড থেকে এই স্লাইডে কি বুঝতে পেরেছিলাম, যে প্রত্যেকে হচ্ছে কি একটা করে ডিপ্লয়েড নিউক্লিয়াস জাইগোট তৈরি করেছে। এই জাইগোটটা 3বার হচ্ছে মাইটোসিস ডিভিশন করছে, দিয়ে 8টা নিউক্লিয়াস তৈরি করছে, তার মধ্যে 4টা ম্যাক্রোনিউক্লিয়াস 4টা মাইক্রোনিউক্লিয়াস তৈরি করছে। ক্লিয়ার? এবার বললাম কি, এই যে 4টা মাইক্রোনিউক্লিয়াসের মধ্যে 3টে মাইক্রোনিউক্লিয়াস হচ্ছে কি নষ্ট হয়ে যায়, একটা মাইক্রোনিউক্লিয়াস হচ্ছে কি সঠিক থাকে, ঠিক আছে? আর যে 4টা ম্যাক্রোনিউক্লিয়াস তারা কিন্তু কিছু হয় না, তারা ইনটেক্ট থাকে। এবারে এই একটা মাইক্রোনিউক্লিয়াস আবার ডিভাইড করে দুটো ডটার প্যারামেসিয়াম তৈরি করছে। সেই প্যারামেসিয়ামের মধ্যে তাহলে এই যে একটা মাইক্রোনিউক্লিয়াস ডিভাইড করছে মানে কি দুটো মাইক্রোনিউক্লিয়াস তৈরি করবে, মাইক্রোনিউক্লিয়াস, এটাও মাইক্রোনিউক্লিয়াস। তাহলে একটা প্যারামেসিয়াম একটা মাইক্রোনিউক্লিয়াস পাবে, আর একটা প্যারামেসিয়াম আরেকটা মাইক্রোনিউক্লিয়াস পাবে। কিন্তু অলরেডি তো 4টা ম্যাক্রোনিউক্লিয়াস রয়েছে, তারা দুটো দুটো করে ম্যাক্রোনিউক্লিয়াস পাবে। এই জন্য বলছে কন্টেনিং 2 ম্যাক্রোনিউক্লিয়াস 1 মাইক্রোনিউক্লিয়াস। Further division of each daughter cell from 2 individuals, each containing 1 macronucleus and 1 micronucleus. এবারে বলছে দেখো, আবার বলছে ফার্দার ডিভিশন অফ ইচ ডটার সেল দিয়ে কি করছে না, ফ্রম 2 ইন্ডিভিজুয়ালস, হ্যাঁ সেখান থেকে হচ্ছে কি আবার মাইটোটিক তারা ডিভিশন করে দুটো ইন্ডিভিজুয়াল তৈরি করে নিচ্ছে টোটাল সেল, সেখানে একটা ম্যাক্রোনিউক্লিয়াস পাবে আর একটা হচ্ছে তোমার মাইক্রোনিউক্লিয়াস পাবে। ঠিক আছে, মানে সেখানে ম্যাক্রোনিউক্লিয়াস ভাগ হয়ে যাচ্ছে আর মাইক্রোনিউক্লিয়াস কোনো ডিভিশন করছে না, তারাও ডিভিশন করছে, কিন্তু ম্যাক্রোনিউক্লিয়াস ডিভিশন হয় না, মাইক্রোনিউক্লিয়াসটা ডিভিশন করে দিয়ে একটা করে ম্যাক্রোনিউক্লিয়াস পাবে, একটা করে মাইক্রোনিউক্লিয়াস পাবে। ঠিক আছে, দাস ইচ কনজুগেটস প্রডিউস 4 ডটার্স ইন্ডিভিজুয়াল এট দ্য এন্ড, তাই না? মানে এবার দেখো এই দুটো তৈরি হয়েছে, এটা যদি হচ্ছে কি তোমার আবার ডিভিশন করে, এটা যদি ডিভিশন করে তাহলে এখান থেকে দুটো তৈরি হবে, এখান থেকে যদি ডিভিশন করে এখান থেকে দুটো তৈরি হবে। এই এ কি পাচ্ছে না, একটা ম্যাক্রোনিউক্লিয়াস হবে একটা মাইক্রোনিউক্লিয়াস, এও একটা ম্যাক্রোনিউক্লিয়াস একটা মাইক্রোনিউক্লিয়াস, এও একটা ম্যাক্রোনিউক্লিয়াস একটা মাইক্রোনিউক্লিয়াস, এটাও একটা ম্যাক্রোনিউক্লিয়াস মাইক্রোনিউক্লিয়াস। তাহলে আফটার যখন কনজুগেশন কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে কি তৈরি হচ্ছে না, 4টা প্যারামেসিয়াম তৈরি হচ্ছে, ডটার প্যারামেসিয়াম তৈরি হচ্ছে, যারা 1 ম্যাক্রো
1 মাইক্রো নিউক্লিয়াস করে পাবে। ঠিক আছে, তাই বলছে দেখো যখন কনজুগেশন কমপ্লিট তখন 4টা ডটার সেল তৈরি হচ্ছে। ইচ ইন্ডিভিজুয়ালস এন্ড অফ দ্য কনজুগেটস কন্টেন 1 ম্যাক্রোনিউক্লিয়াস এবং একটা মাইক্রোনিউক্লিয়াস। বুঝতে পারলে? দেখো কতটা জটিল ভাবো দেখি, কতটা জটিল ভাবো। ঠিক আছে, তাহলে ওভারঅল একবার তোমাদেরকে বলে দিলে ভালো হয়। ঠিক আছে, ওভারঅল যদি আমি তোমাদেরকে বলি, তাহলে প্রথমে হচ্ছে দেখো যখন হচ্ছে কনজুগেশন শুরু হয়, আচ্ছা এদের কনজুগেশনটা খুব ইউনিক, অলরেডি তোমরা বুঝতে পেরেছো, খুবই মাথা খারাপের একটা প্রশ্ন। তো কেন না, এরা হচ্ছে বারবার দেখো মাইটোসিস মিওসিস রিপিটেশন করছে। তো প্রথমে যখন যে দুটো হচ্ছে কি তোমার প্যারামেসিয়াম, যারা হচ্ছে কি তোমার রিপ্রোডিউস করবে মানে কনজুগেশন করবে, তারা পাশাপাশি আসে, তখন তাদের সিলিয়া এবং ওরাল গ্রুপগুলো নষ্ট হয়ে যায়। দিয়ে তারা কি করছে, প্রথমে যখন সংযুক্ত হয়ে গেল তখন ম্যাক্রোনিউক্লিয়াসটা হচ্ছে তোমার ডিসেন্ডিকেট হয়ে যাবে। ডিসেন্ডিকেট হয়ে যাওয়ার পরে যেটা হচ্ছে তোমার মাইক্রোনিউক্লিয়াস রয়েছে, সে মিওটিক্যাল ডিভিশন করে 4টা হচ্ছে ডটার মাইক্রোনিউক্লিয়াস তৈরি করে। সেই 4টা মাইক্রোনিউক্লিয়াসের মধ্যে 3টে মাইক্রোনিউক্লিয়াস নষ্ট হয়ে যায়, একটা মাইক্রোনিউক্লিয়াস থাকে। সেই মাইক্রোনিউক্লিয়াসটা হচ্ছে কি তোমার মাইটোসিস করে দুটো হচ্ছে কি তোমার একটা লার্জ তোমার হচ্ছে কি নিউক্লিয়াস, একটা হচ্ছে স্মল নিউক্লিয়াস তৈরি করে। যেটা লার্জ নিউক্লিয়াস তৈরি করে সেটা স্টেশনারি গেমেটিক নিউক্লিয়াস, যেটা স্মল মাইক্রোনিউক্লিয়াস তৈরি করছে সেটা হচ্ছে কি তোমার মাইগ্রেটরি গেমেটিক নিউক্লিয়াস। ভালো কথা। তাহলে একে ওপরে মানে এটা তো আমি একটাই প্যারামিশন দেখালাম, আর একটা প্যারামিশন পাশে রয়েছে। তার এই এই প্রথম প্যারামিশিয়ামের মাইগ্রেটরি নিউক্লিয়াস 2 নম্বরে কোথায় যাবে, 2 নম্বরের মাইগ্রেটরি নিউক্লিয়াস প্রথম নিউক্লিয়াসে যাবে, দিয়ে তারা ফিউশন হয়ে জাইগোটিক নিউক্লিয়াস তৈরি করছে, যেটাকে আমরা সিনকেরিয়ন বলি। ওকে, এবারে দেখো এই সিনকেরিয়ন তৈরি হওয়ার পরে যেটা যে জাইগোট তৈরি হলো, সেটা আবার কি করছে না, পরপর 3বার 3 টাইমস মাইটোসিস ডিভিশন করলো, দিয়ে 8টা টোটাল নিউক্লিয়াস তৈরি করলো। তার মধ্যে 4টা আছে ম্যাক্রোনিউক্লিয়াস, 4টা আছে মাইক্রোনিউক্লিয়াস। যে 4টা মাইক্রোনিউক্লিয়াস তৈরি হলো তার আবার 3টে মাইক্রোনিউক্লিয়াস নষ্ট হয়ে যায়, একটা অ্যাক্টিভ থাকে, যে কি করছে তোমার মাইটোসিস ডিভিশন করে দুটো হচ্ছে কি তোমার ডটার সেল তৈরি করছে। তাহলে প্রত্যেকটা ডটার সেল কি পাবে, দুটো ম্যাক্রোনিউক্লিয়াস, একটা মাইক্রোনিউক্লিয়াস। এবার আবার প্রত্যেকটা আছে কি তোমার ডটার সেল কি করছে, ডিভিশন করে প্রত্যেকটা থেকে দুটো করে টোটাল 4টা হচ্ছে কি তোমার প্যারামিশিয়াম তৈরি করছে, প্রত্যেকে একটা করে ম্যাক্রোনিউক্লিয়াস একটা করে মাইক্রোনিউক্লিয়াস পাবে। ঠিক আছে, কেন না এখানে হচ্ছে কি তোমার শুধুমাত্র মাইক্রোনিউক্লিয়াসটা হচ্ছে ডিভিশন করছে, ম্যাক্রোনিউক্লিয়াস ডিভিশন করে না, এই জন্য এরা প্রত্যেকে একটা করে ম্যাক্রোনিউক্লিয়াস একটা করে মাইক্রোনিউক্লিয়াস পাবে। তাহলে এন্ড অফ দা তোমার হচ্ছে কি এন্ড অফ দা তোমার হচ্ছে কি কনজুগেশন আমরা দেখতে পেলাম যে 4টা হচ্ছে কি তোমার দুটো টোটাল সেল থেকে, ঠিক আছে, 4টা কি তৈরি হচ্ছে, প্যারামিশিয়াম তৈরি হচ্ছে। ক্লিয়ার, সবাই বুঝতে পারলে? যা, আরে বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। একটু জটিল, বাট যদি পরপর যদি তোমরা জিনিসটাকে সাজিয়ে নাও তাহলে জিনিসটা সোজা মনে হবে, মানে বোঝা যাচ্ছে আর কি, সোজা বলতে হচ্ছে কিন্তু তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, চলে দেখো নেক্সট। এই পিকচারটাও সেই একই জিনিসই বলছে, বুঝতে পারলে? এই পিকচারটার ক্ষেত্রেও সেই একই জিনিস বলছে, যেটা আমরা বললাম ভাষাতে, সেই জিনিসটা এখানে। এই যে ডিপ্লয়েড মাইক্রোনিউক্লিয়াস তৈরি হলো, দিয়ে তারপরে দেখো এই প্রত্যেকটা ডিপ্লয়েড মাইক্রোনিউক্লিয়াস ইয়ে তোমার হচ্ছে কি 3 টাইমস কি করবে গো, মাইটোসিস করেছে। দেখো 8টা তৈরি করেছে, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা। 8টার মধ্যে কি বললাম যে 4টা হচ্ছে কি তোমার, এই 4টা আছে দেখো মাইক্রোনিউক্লিয়াস, 4টা হচ্ছে কি ম্যাক্রোনিউক্লিয়াস তৈরি করবে। মাইক্রোনিউক্লিয়াসের মধ্যে দেখো তিনটে নষ্ট হয়ে গেছে, একটা থাকছে। আর এখানে দেখো এই একটা তারপরে কি করছে না তোমার, বললাম কি গো, মাইটোসিস ডিভিশন করবে, দিয়ে দুটো হচ্ছে কি নিউক্লিয়াস তৈরি করলো। দুটো তৈরি করার পরে কি করবে না তোমার হচ্ছে কি, এখানে আমরা দেখলাম যে অলরেডি তো ম্যাক্রোনিউক্লিয়াস তো একটা করে রয়েছেই। ঠিক আছে, তাহলে এই এই অপত্য থেকে তোমার হচ্ছে কি দুটো তৈরি হলো, আর একটা অপত্য থেকে দুটো তৈরি হবে। বুঝতে পারলে? মানে এখানে তো দুটো তৈরি হচ্ছে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। একটা থেকে এখানে তৈরি হলো, আবার এখান থেকেও দুটো তৈরি হবে, তাই না? তাহলে টোটাল হচ্ছে 4টা তৈরি হবে। বুঝতে পারছো তো ছবিতে? ছবিতে বুঝতে পারছো তো সবাই? ছবিটাতে ভালো করে দেখো, যদি না বুঝতে পারছো তাহলে বলো, আমি বলে দিচ্ছি আবার। ছবিটাতে বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। গুড গুড, বেশ, সুস্মিতাও বলছে, মধুমিতাও বলছে বুঝতে পারছি।
ওই একই জিনিসটা দেখতে পাচ্ছ, একই জিনিসটাই এখানে বলেছে। এই যে মাইগ্রেটরি নিউক্লিয়াস যাচ্ছে, স্টেশনারি নিউক্লিয়াস তাদের কাছে থাকছে, ডিপ্লয়েড তৈরি হলো, আটটা নিউক্লিয়াস তৈরি করলো, চারটা চারটা করে ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মধ্যে হচ্ছে কি তোমার এই যে তিনটে নষ্ট হয়ে যাচ্ছে, একটা অ্যাক্টিভ থাকছে, দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে বাবা। শঙ্করদেব বলছো ঠিক আছে, চলো। সবাই যখন ঠিক আছে বলছে, আমরা আর আচ্ছা, এটাও সেই একই জিনিস, এটাও সেই দেখানোর চেষ্টা করা হয়েছে যে দুটো যখন আসছে, হ্যাঁ, তারপরে এই এটাও সেই একই জিনিসের ফরমেশন করা আছে। ঠিক আছে, যে জিনিসটা আমি তোমাদেরকে মুখে বলছিলাম, এই জিনিসটা এখানে করা হয়েছে। কি কিছু বলছো? স্যার বলো মিতালি, বলো। স্যার বলছি ওই তিনটে নিউক্লিয়াসটাকে কেন নষ্ট করছে? কারণ একটাই নিউক্লিয়াস লাগছে, সেই জন্য বাকি তিনটেগুলোকে নষ্ট করে দিচ্ছে নাকি? একদম একদম, মানে এই যে তিনটে নিউক্লিয়াস ডিগ্রেডেশনের পিছনে কারণ একটাই হচ্ছে কি, যাতে করে একটা নিউক্লিয়াসকে ধরো একটা ফ্যামিলিতে চারটা সন্তান যদি জন্মায়, আর একটা ফ্যামিলিতে যদি হচ্ছে কি তোমার একটা সন্তান জন্মায়, তাহলে কে সবচেয়ে বেশি হচ্ছে কি তোমার ডেভেলপ হবে, মানে কোন সন্তানগুলো হচ্ছে কি বেশি ডেভেলপ হবে, যে যার ফ্যামিলিতে একটা সন্তান, তাই না? তো সেক্ষেত্রে এই জন্য চারটা নিউক্লিয়াসের মধ্যে একটা নিউক্লিয়াসকে বেশি নিউট্রিয়েন্ট বা বেশি হচ্ছে কি তোমার সাপোর্ট দেওয়ার জন্য বাকি তিনটে হচ্ছে কি নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি পাচ্ছে। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে কি তারা একটাকেই সার্ভাইভ করে, যাতে বেটার ডোটার সেল তৈরি হতে পারে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ঠিক আছে। দেখো, এই যে তোমাদেরকে এত কথা বললাম আমি, সেই সেই জিনিসগুলো এখানেও পরপর স্টেপ ওয়াইজ, প্রত্যেকটা স্টেপ ওয়াইজ করা হয়েছে, এটাকে বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা স্টেপ হিসাবে বর্ণনা করা হয়েছে। আমি আর এখানে বলছি না ভালো করে। দেখো, এই যে এটা এটা আছে কি তোমার ডিপ্লয়েড মাইক্রোনিউক্লিয়াস, এটাও ডিপ্লয়েড মাইক্রোনিউক্লিয়াস। এই দেখো, প্রত্যেকটা থেকে চারটা করে তৈরি হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? প্রত্যেকটা থেকে চারটা করে কি তৈরি হচ্ছে না, প্যারামিশন তৈরি হয়ে যাচ্ছে, মানে ডোটার প্যারামিশন তৈরি হয়ে যাচ্ছে। চলো দেখো নেক্সট। এবার এই কনজুগেশন যে এত জটিল করে তারা সম্পন্ন করছে, এর সিগনিফিকেন্সটা কোথায়, বা এর তাৎপর্য বা গুরুত্বটা কোথায়, কি বলা বুঝতে পারছো? যে এদের কি তাৎপর্য বা গুরুত্বটা কোথায়? তো বলছে দেখো, conjugation rejuvenates individuals if binary fission contains repeatedly for several generation paramecium lost its vigor। তোমরা দেখলে যে বাইনারি ফিশনের জন্য অনলি ওয়ান প্যারেন্ট সেম লাগে, অনলি ওয়ান প্যারেন্ট নিডেড ফর কনজুগেশন। তাহলে সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো যে এখানে রিকম্বিনেশন ঘটবে না। তোমরা দেখতে পেলে যে মিওসিসে তোমার হচ্ছে কি এখানে তোমরা দেখতে পেলে এই যে কনজুগেশনের ক্ষেত্রে কি হচ্ছে, নিউক্লিয়াস আদান প্রদান ঘটছে, তাই না? নিউক্লিয়াস আদান প্রদান ঘটছে মানে রিকম্বিনেশন ঘটছে। রিকম্বিনেশন ঘটা মানে তাদের বৈশিষ্ট্যের আদান প্রদান ঘটছে। তাহলে কি হবে? তাহলে সেখানে নতুন ক্যারেক্টার জেনারেট করবে এবং তারা নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য অ্যাডাপ্টেড হবে। বুঝতে পারলে? মানে ভেরিয়েশন তৈরি হবে। রিকম্বিনেশন হওয়া মানে ভেরিয়েশন হওয়া। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি এখানে। রিকম্বিনেশন ঘটা মানে ভেরিয়েশন আসবে, ভেরিয়েশন আসা মানে অ্যাডাপ্টেশন হবে, অ্যাডাপ্টেশন ঘটবে। ওকে, তো সেই জন্য আমরা বলছি যে এখানে যদি বারবার যদি বাইনারি ফিশন ঘটে, তাহলে তার যে ভিগার বা সংকর তেজ যেটাকে আমরা বলি, সেটা আস্তে আস্তে করে কমতে থাকবে। এবং যার জন্য তারা কি করছে না, টু রিমেইন ভায়াবিলিটি কনজুগেশন ইজ resorted to, and the process seems to এই যে rejuvenate and receive the lost vigor of asexual reproduction। তাহলে asexual রিপ্রোডাকশনের জন্য তাদের যে ভিগার গুলো বা তাদের যে ভেরিয়েশন গুলো কমে যাচ্ছে, সেটাকে আবার রিকভারি করার জন্য এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, তারা কনজুগেশন করছে। এবং এই কনজুগেশনের সময় নিউক্লিয়ার অ্যাপারেটাস ইজ রিকগনাইজড, দ্য পিরিয়ডিক তোমার occurrence of the conjugation ensures heritable variation in the species। দেখতে পাচ্ছ, এই যে আমি এটা একটু আগে বললাম যে এখানে যেহেতু নিউক্লিয়াসের আদান প্রদান ঘটছে, রিকম্বিনেশন ঘটছে, সেখানে ভেরিয়েশনটা হচ্ছে, যার কারণে তারা অ্যাডাপ্টেড হতে পারছে নতুন নতুন যে এনভায়রনমেন্টে নিজেকে মানিয়ে রাখার মতন হচ্ছে অবস্থা তৈরি করতে পারছে, অর্থাৎ হেরিটেবল ভেরিয়েশন ইন দ্য স্পিসিস। বুঝতে পারলে? এই জন্য এই কনজুগেশন খুবই তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ।
ক্লিয়ার? চলো পরের রিপ্রোডাকশন প্রসেসগুলো আমরা দেখি। এবার দেখো অটোগেমি। অটোগেমি ব্যাপারটা শুনেই তোমরা বুঝে গেছো যে অটোগেমি মানে যখন একটাই ইন্ডিভিজুয়াল সেল সে নিজেই হচ্ছে কি তোমার মাল্টিপল করে, ঠিক আছে, অনেকগুলো হচ্ছে কি তোমার প্যারেন্ট সেল, তোমার ডটার সেল তৈরি করতে পারে। তো সেটাই বলছে দেখো যে অটোগেমি, হ্যাঁ, অটোগেমি ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, ইজ এসেনশিয়ালি দ্য সেম থিং এজ কনজুগেশন, বাট ইট ইজ অনলি হ্যাপেনিং উইথ এ সিঙ্গেল সেল। ঠিক আছে, মানে বলছে এটা কনজুগেশনের মতনই, কিন্তু কনজুগেশনে কি লাগছিল, দুটো প্যারেন্ট সেল লাগছিল, আর এখানে হচ্ছে কি সিঙ্গেল প্যারেন্ট সেল লাগে। এখানে দুটো প্যারেন্ট সেল লাগে না, এখানে হচ্ছে কি সিঙ্গেল প্যারেন্ট সেল লাগে। এটাই হচ্ছে পার্থক্য, বাকি সেম জিনিস, ওয়ান প্যারেন্ট সেল হচ্ছে নিবে। ডিউরিং দিস প্রসেস দ্য মাইক্রোনিউক্লিয়াস রেপ্লিকেটস মাল্টিপল টাইম। ঠিক আছে, এই অটোগেমির সময় কি হয়, ওদের যে মাইক্রোনিউক্লিয়াসটা সেটা রেপিডলি ডিভিশন হয়, মাল্টিপল টাইম রেপ্লিকেট করে। One of these new micronuclei undergo rearrangement of their genetic content. দিয়ে কি করছে দেখো, এই যে রেপিডলি ডিভিশন করছে মাইক্রোনিউক্লিয়াস গুলো, তার মধ্যে দেখো ওয়ান অফ দেম নিউ মাইক্রোনিউক্লিয়াই আন্ডারগো রিঅ্যারেঞ্জমেন্ট অফ দ্য জেনেটিক কন্টেন্ট। ডিউরিং অটোগেমি দ্য প্যারামেসিয়াম অরেলিয়া the two micronuclei divides twice to form 8 micronuclei. তারপর বলছে দেখো 6 of them degenerate করে যায়। Meanwhile the macronucleus grow and it breaks into a species later to the absorb to the cytoplasm. ঠিক আছে, এদের যে মাইক্রোনিউক্লিয়াসটা আছে কি করছে না, প্রথমে হচ্ছে কি মাইক্রোনিউক্লিয়াস ডিভাইডস টুয়াইস, দিয়ে তারপরে দেখো ফর্ম 8 মাইক্রোনিউক্লিয়াই। ঠিক আছে, ওয়ান মিওটিক্যালি দিয়ে কি তৈরি করছে দেখো, 8টা নিউক্লিয়াস তৈরি করার পরে 6টা নষ্ট করে দেয়। তারপরে হচ্ছে বাকি যে তোমার হচ্ছে কি, মানে এটা কি হয় জানো তো, এই যে একটা মাইক্রোনিউক্লিয়াস, তো প্রথমে হচ্ছে কি তোমার মাইটোসিস হয়, মাইটোসিস হলে দুটো মাইক্রোনিউক্লিয়াস তৈরি হলো, এটা আবার মিওসিস হচ্ছে, এটাও মিওসিস হচ্ছে, তাহলে এখান থেকে কটা হবে, 4টা, এখান থেকে 4টা, টোটাল কটা হলো 8টা, বুঝতে পারলে? তার মধ্যে দেখো এই 4টা, এদিকে 6টা, দুটো 6টা নষ্ট হয়ে যায়, আর দুটো অ্যাক্টিভ থাকে। হ্যাঁ, এই যে 2 of the 8 micronuclei, H pronuclei enter to the protoplasmic কোন তোমার হচ্ছে কি নিয়ার টু দ্য সেল মাউন্ট। টু প্রোনিউক্লিয়াই ফিউজ ফ্রম সিনকেরিয়ন, ওই দুটো হচ্ছে কি প্রোনিউক্লিয়াই তারা মিশে গিয়ে সিনকেরিয়ন তৈরি করছে। দ্য সিনকেরিয়ন ডিভাইস টুয়াইস টু ফর্ম 4 মাইক্রোনিউক্লিয়াই। ওই দুটো হচ্ছে কি এই যে তারা ফিউজ করে যে সিনকেরিয়ন হয়েছে, তারা দুবার ডিভিশন করবে, যে থেকে দেখো 4টা মাইক্রোনিউক্লিয়াস তৈরি করছে। 2 মাইক্রোনিউক্লিয়াস বিকাম ম্যাক্রোনিউক্লিয়াই, সেই দুটো মাইক্রোনিউক্লিয়াস আবার পরবর্তীকালে ম্যাক্রোনিউক্লিয়াস হয়ে যাবে। আর দ্য প্যারামেসিয়াম এন্ড দিস মাইক্রোনিউক্লিয়াই ডিভাইডস টু ফর্ম 2 ডটার ইন্ডিভিজুয়াল। দিয়ে কি করছে দেখো, এই দুটো এই মাইক্রোনিউক্লিয়াসটা যে পরবর্তীকালে ডিভিশন করে দুটো হচ্ছে ডটার নিউক্লিয়াই তৈরি করে। ইচ with one macronucleus and 2 micronucleus. This process is complete in about 2 days. এই পুরো ঘটনাটা হচ্ছে হতে কত সময় লাগে না, 2 দিন লাগে। দেখো আমরা ছবি দিয়ে বর্ণনা করলে আরো বেটার বুঝতে পারবে। দেখো যে জিনিসটা আমি বললাম সেটা ছবি দিয়ে একটু বর্ণনা করে দিচ্ছি, ঠিক আছে? একটু স্লো বলে দিই, কারণ না হলে তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। দেখো এটা আজকে আমরা কি বলছি, এটা অটোগেমি বলছি। কেন অটোগেমি বললাম বলো কেউ? না, এখানে একটাই প্যারামিশিয়ামের মধ্যে ওয়ান প্যারেন্ট সেল দরকার পড়ছে। আচ্ছা, এবার দেখো তাহলে এখানে আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি না, এর হচ্ছে কি দেখো, এটা আছে তোমার ম্যাক্রোনিউক্লিয়াস, এটা আছে তোমার মাইক্রোনিউক্লিয়াস। দেখো ম্যাক্রোনিউক্লিয়াস ব্রেকস ইনটু দ্য ফ্র্যাগমেন্ট এন্ড অ্যাবজর্ব ইন দ্য সাইটোপ্লাজম। দেখতে পাচ্ছ এখানে কি হয়েছে, আর ম্যাক্রোনিউক্লিয়াস আছে কি এখানে ছিল, এটা আছে ব্রেক করে গিয়ে সাইটোপ্লাজম দ্বারা অ্যাবজর্ব হয়ে গেছে। এবারে যে দুটো তোমার দেখো মাইক্রোনিউক্লিয়াস রয়েছে, হ্যাঁ, 2 ডিপ্লয়েড মাইক্রোনিউক্লিয়াই ডিভাইড মিওটিক্যালি টু ফর্ম 8 হ্যাপ্লয়েড ডটার নিউক্লিয়াই। ঠিক আছে, অর্থাৎ দেখো এই একটা ডিপ্লয়েড হচ্ছে মাইক্রোনিউক্লিয়াই, আর একটা ডিপ্লয়েড মাইক্রোনিউক্লিয়াই, তারা যদি মিওসিস করে তাহলে প্রত্যেকটা থেকে 4টা করে তৈরি হচ্ছে। এদের বুঝতে পেরেছো? টোটাল কটা হলো, 8টা মাইক্রোনিউক্লিয়াই তৈরি করছে, 8 মাইক্রোনিউক্লিয়াই তৈরি করছে। এবার তার মধ্যে কি বললাম গো, এদিকে দুটো এদিকে 4টা, তারা কি হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। দেখো নষ্ট হয়ে যাচ্ছে, একটা দেখো অ্যাক্টিভ রয়েছে, যেটা অ্যাক্টিভ রয়েছে সেটা দেখো কি করছে না, বাই মাইটোসিস দুটো হচ্ছে মাইক্রোনিউক্লিয়াস তৈরি করছে। ঠিক আছে,
এবার দেখো, টু গেমেট নিউক্লিয়াই এন্টার টেম্পোরালি প্রোটোপ্লাজমিক কোন টু ফিউজ, ঠিক আছে, দিয়ে কি করছে দেখো, তাদের মধ্যে ফিউশন হয়ে যাচ্ছে। ফিউশন হয়ে গেলে দেখো এটা কি হয়ে যাবে, তাহলে হচ্ছে কি তোমার ডিপ্লয়েড তৈরি হয়ে গেল। ডিপ্লয়েড তৈরি হয়ে গেলে এ আবার দেখো ডিভিশন করার পরে মিওসিস ডিভিশন করছে, এই যে দেখো জাইগোট ডিভিশন টুয়াইস টু ফর্ম 8 নিউক্লিয়াই। এটা দুবার হচ্ছে কি মিওসিস নয়, দুবার মাইটোসিস ডিভিশন করছে, দিয়ে টোটাল 4টা আছে ডিপ্লয়েড তোমার তৈরি করছে। তার মধ্যে দুটো হচ্ছে কি তোমার মাইক্রোনিউক্লিয়াস, আর দুটো হচ্ছে কি তোমার ম্যাক্রোনিউক্লিয়াস তৈরি করছে। এবার দেখো এটা আবার হচ্ছে কি তোমার যখন ডিভিশন করছে, ডিভিশন করার পরে এখানে তোমার হচ্ছে কি কি হচ্ছে না, শুধু মাইক্রোনিউক্লিয়াসটা যদি ডিভিশন করছে, হ্যাঁ, তাহলে একটা ম্যাক্রো এদিকে চলে গেল, একটা ম্যাক্রো এদিকে চলে আসবে, কারণ ম্যাক্রোনিউক্লিয়াসে কোনো ডিভিশন হচ্ছে না। মাইক্রোনিউক্লিয়াস ডিভিশন করার পরে এদিকে দুটো হ্যাপ্লয়েড মাইক্রোনিউক্লিয়াস, এদিকে দুটো হ্যাপ্লয়েড মাইক্রোনিউক্লিয়াস চলে আসছে, ঠিক আছে। দেখো তাহলে মোর সিমিলার টু দা কার, মোর সিমিলার টু দা কার সঙ্গে বলো, কনজুগেশনের সঙ্গে। বাট এখানে কি দেখলাম, শুধুমাত্র একটাই প্যারেন্টসেল লাগছে, কনজুগেশনে দুটো প্যারেন্টসেল, বাকি দেখো সেম। বুঝতে পারলে, ছবি দেখে বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। বলো, যদি কারো সমস্যা থেকে থাকে তোমরা জিজ্ঞাসা করতে পারো। কারো সমস্যা থাকলে একদম ওপেনলি তোমরা জিজ্ঞাসা করতে পারো। প্যারামিশিয়াম অরেলিয়াতে তাহলে দুটো মাইক্রোনিউক্লিয়াস থাকে, আর প্যারামিশিয়াম কর্ডেটামে একটাই মাইক্রোনিউক্লিয়াস থাকে। একদম একদম ঠিক। চলো দেখো নেক্সট। এবার আরো দুটো পদ্ধতি রয়েছে, একটা সাইটোগেমি, এটা এন্ডোমিক্সিস, ঠিক আছে, সাইটোগেমি এবং এন্ডোমিক্সিস। তাহলে প্রথমে আমরা কি দেখবো, সাইটোগেমি। দেখো একজন সায়েন্টিস্ট, তার নাম কি দেখো, আর হুইস্টম্যান, তোমার হচ্ছে কি হুইস্টারম্যান, 1990 খ্রিস্টাব্দে তিনি রিপোর্ট করলেন যে প্যারামেসিয়াম কোডাটাম এ সেক্সুয়াল প্রসেস উইদাউট নিউক্লিয়ার এক্সচেঞ্জ অ্যান্ড টার্নড এজ সাইটোগেমি। তো তিনি বললেন, তিনি রিপোর্ট করলেন সাইন্টিফিক্যালি, তিনি জার্নালে পাবলিশ করলেন যে প্যারামেসিয়াম কোডাটামের ক্ষেত্রে যে সেক্সুয়াল রিপ্রোডাকশন প্রসেসটা হয়ে থাকে, সেখানে কোনো নিউক্লিয়ার এক্সচেঞ্জ হয় না, তা সত্ত্বেও হচ্ছে কি তোমার হয়ে যাচ্ছে। এই জন্য তিনটার নাম দিলেন কি না, সাইটোগেমি। সাইটোগেমি, বুঝতে পারলে কেন সাইটোগেমি বললেন, যে ওখানে সেক্সুয়াল প্রসেসে নিউক্লিয়ার এক্সচেঞ্জ হচ্ছে না, সেই জন্য তার নাম হচ্ছে সাইটোগেমি। There is no nuclear exchange between two individuals because the absence of the cytoplasmic cross bridge. তো দুটো প্যারেন্টের মাঝখানে কোনো সাইটোপ্লাজমিক ক্রস ব্রিজ তৈরি না হওয়ার কারণে, যদি সাইটোপ্লাজমিক ক্রস ব্রিজ না তৈরি হয়, নিউক্লিয়াস কি উড়ে চলে যাবে? যেতে পারবে না। তাহলে কোনো একটা কানেকশন লাগবে, তো সেখানে সাইটোপ্লাজমিক ক্রস ব্রিজ তৈরি হচ্ছে না, তাহলে কিভাবে হচ্ছে কি তোমার নিউক্লিয়াসের হচ্ছে কি আদান প্রদান ঘটবে? Two haploid gametic nuclei in each individual fuse in cell fertilization to produce diploid zygote. যেহেতু তাদের কোনো সাইটোপ্লাজমিক কানেকশন হয় না, তার জন্য তাদের যে হ্যাপ্লয়েড গ্যামেটিক নিউক্লিয়াস তৈরি হয়েছিল, তারা নিজেদের মধ্যে হচ্ছে কি তোমার ফিউশন ঘটিয়ে ডিপ্লয়েড জাইগোট তৈরি করে ফেলে। এই জন্য সাইটোগেমি ডিফার্স ফ্রম দ্য অটোগেমি ইন দ্যাট দেয়ার আর টু অ্যানিমেলস ইন কন্ট্যাক্ট উইথ ইচ আদার, বাট ইন রিজেম্বলস অটোগেমি অ্যান্ড কনজুগেশন ইন দ্য ফিউশন অফ টু প্রোনিউক্লিয়াই। বুঝতে পারলে? তো এই জন্য তিনি কি বললেন, যে যেহেতু এখানে কোনো নিউক্লিয়ার এক্সচেঞ্জ ঘটছে না, এখানে কোনো সাইটোপ্লাজমিক ক্রস ব্রিজ তৈরি হচ্ছে না, এদের নিজস্ব হ্যাপ্লয়েড গ্যামেটিক নিউক্লিয়াস পরস্পর ফিউশন করিয়ে ডিপ্লয়েড জাইগোট তৈরি করে ফেলে, এই জন্য তার নাম দিলেন কি না, সাইটোগেমি। ঠিক আছে, সাইটোগেমি নামকরণ করা হয়েছে। আচ্ছা, লাস্ট একটা প্রসেস রয়েছে, তার নাম হচ্ছে কি এন্ডোমিক্সিস। ঠিক আছে, এক্ষেত্রে কি বলছে দেখো, এক্ষেত্রে বলছে ইট ইনভলভস এ টোটাল ইন্টারনাল নিউক্লিয়ার রিকগনিশন উইদিন দ্য ইন্ডিভিজুয়াল। ওকে, অর্থাৎ বলছে এই এন্ডোমিক্সিসের ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা ইন্টারনাল নিউক্লিয়ার রিঅর্গানাইজেশন হচ্ছে উইদিন এন ইন্ডিভিজুয়াল, মানে একটা ইন্ডিভিজুয়ালের মধ্যে যখন ইন্টারনাল যে নিউক্লিয়াস রয়েছে তার যদি রিকগনিশন ঘটে, তখন সেটাকে আমরা কি বলছি, এন্ডোমিক্সিস বলছি। মানে এখানে আর কোনো পার্শ্ববর্তী তোমার হচ্ছে প্যারেন্ট সেল লাগছে না, একটাই প্যারেন্ট সেলের মধ্যে ইন্টারনাল নিউক্লিয়ার রিঅর্গানাইজেশন ঘটে বলে তাকে আমরা বলছি এন্ডোমিক্সিস। ইন প্যারামেসিয়াম ওরেলিয়া
and takes place in a single individual without any reduction division. ঠিক আছে, কোনো রিডাকশন ডিভিশন ঘটা ছাড়াই সিঙ্গেল ইন্ডিভিজুয়ালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। Endomixes occur in that variety of Paramecium aurelia which does not conjugate. Hence, the effect of endomixes may be same as that the conjugation, since both process bring about replacement of the macronucleus with material from the micronucleus, and both process তোমার rejuvenates the vitality of the race. ঠিক আছে, but the two process differ because there is no fusion of pronucleus in the endomixes. মানে এন্ডোমিক্সিসের ক্ষেত্রে কোনোভাবেই নিউক্লিয়াসের ফিউশন হয় না, কিন্তু হচ্ছে কি তোমার কনজুগেশনের ক্ষেত্রে আমরা দেখলাম যে নিউক্লিয়াসের ফিক্সিং হচ্ছে। এখানে জাস্ট কি হচ্ছে না, এন্ডোমিক্সের ক্ষেত্রে রিঅ্যারেঞ্জমেন্ট ঘটে যাচ্ছে, অর্থাৎ যেভাবে অ্যারেঞ্জমেন্ট ছিল সেটা হচ্ছে কি তোমার নিউক্লিয়ার রিঅর্গানাইজেশন হওয়ার জন্য আমরা এন্ডোমিক্সিসটা দেখতে পাচ্ছি। এখানে ছবিতে দেখো ভালো করে, ছবিতে কি বলছে দেখো, এই হচ্ছে তোমার প্যারামেসিয়াম ওরেলিয়া, যার ক্ষেত্রে দেখো দুটো মাইক্রোনিউক্লিয়াস রয়েছে, একটা ম্যাক্রোনিউক্লিয়াস রয়েছে। ক্লিয়ার? এবারে প্রথমে কি হচ্ছে দেখো না, এদের ম্যাক্রোনিউক্লিয়াসটা ডিজেনারেট করে যাচ্ছে। ম্যাক্রোনিউক্লিয়াস যেটা, সেটা হচ্ছে কি তোমার ডিসঅর্গানাইজড। এবারে কি হচ্ছে দেখো, এবারে দেখো ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। তারপরে যেটা দুটো মাইক্রোনিউক্লিয়াস রয়েছে তারা দেখো ডিভাইডস টুয়াইস মাইটোটিক্যালি টু ফর্ম 8 নিউক্লিয়াস, তাই না? তারা যদি হচ্ছে কি দুবার, হ্যাঁ, এই যে টুয়াইস মাইটোটিক্যালি ডিভিশন করে, নট মিউটিক্যালি, মাইটোটিক্যালি। প্রথমবার হলে দুটো, দুবার হলে যে প্রত্যেকটা থেকে 4টা তৈরি হবে। আবার এখান থেকে মাইটোসিস, একবার মাইটোসিস হলে দুটো, সেখান থেকে আবার দুটো থেকে 4টা তৈরি হয়ে যাবে, তাহলে 8টা তৈরি হয়ে গেল। 8টার মধ্যে দেখো 6টা নষ্ট হয়ে যাচ্ছে, দুটো থাকলো। দুটোর মধ্যে কি বলছে না, তারা হচ্ছে কি দেখো, নাও দ্য প্যারামেসিয়াম ডিভাইডস ইনটু 2 টোটাল প্যারামেসিয়াম। দেখো দুটো প্যারামেসিয়াম তৈরি হয়ে গেল, তাহলে প্রত্যেকে একটা করে হচ্ছে কি তোমার মাইক্রোনিউক্লিয়াস পাচ্ছে। এবারে ইচ মাইক্রোনিউক্লিয়াস ডিভাইডস টুয়াইস মাইটোটিক্যালি টু ফর্ম 8টা। দেখো এবারে মাইটোটিক্যালি ডিভিশন করার পরে প্রত্যেকটা 4টা করে তৈরি করলে 8টা তৈরি হয়ে গেল। এবারে কি করছে, সেখান থেকে 4টার মধ্যে দুটো হচ্ছে কি তোমার ম্যাক্রোনিউক্লিয়াস তৈরি করছে, দুটো মাইক্রোনিউক্লিয়াস তৈরি করছে। তারপরে পরবর্তী স্টেপে আমরা দেখতে পাই কি না, তোমার হচ্ছে কি এই যে দেখো, এই স্টেপটাতে দেখো আমরা দেখতে পাচ্ছি সেই আগের মতনই এরা আবার মাইক্রোনিউক্লিয়াসটা হচ্ছে কি ডিভিশন করছে, দিয়ে এ একটা ম্যাক্রোনিউক্লিয়াস, আর যেহেতু মাইক্রোনিউক্লিয়াস ডিভিশন করছে বলে এ দুটো করে তোমার হচ্ছে কি মাইক্রোনিউক্লিয়াস পাচ্ছে। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম, এখানে কোনোভাবেই দেখো তোমার হচ্ছে কি কোনো ফিউশন হয়নি। কোনো কি ফিউশন হয়েছে? ফিউশন হয়নি। এখানে আগে কি কি হতো, এখানে ফিউশন হয়ে যাচ্ছিল, কিন্তু ফিউশন না হয়ে গিয়ে এরা কি করছে দেখো, সেপারেট হয়ে যাচ্ছে, একটা নিউক্লিয়াস একটা নিউক্লিয়াস সেপারেট হয়ে যাচ্ছে। এই জন্য এটাকে আমরা কি বলছি বলো, এন্ডোমিক্সিস। বুঝতে পারলে? এখানে নো ফিউশন, নো ফিউশন, কোনো ফিউশন হচ্ছে না, তার আগেই এরা কি হচ্ছে না, সেপারেট হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? আরে বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে যারা রয়েছো তোমরা সবাই তাহলে আশা করি আজকে ক্লাসটা সবাই বুঝতে পেরেছো, তাই না? এবারে কতটা বুঝতে পেরেছো সেটা আমি জানতে পারবো তখনই যখন তোমরা হচ্ছে কি, কবে গো, যখন হচ্ছে কি তোমরা মক টেস্ট সাবমিট করবে রবিবার দিন, তাই না? যখন সানডেতে যখন লিঙ্ক দেওয়া হবে, সেই সানডেতে হচ্ছে কি তোমার লিঙ্ক যখন দেওয়া হবে, সেই লিঙ্ক যখন তোমরা হচ্ছে কি মক টেস্টটা সাবমিট করবে, ঠিক আছে, মক টেস্ট তখনই। আচ্ছা, এবার থেকে না হয় আমি প্রত্যেকের নাম্বারটা এবার হচ্ছে কি তোমাদের পাঠিয়ে দেবো, কারণ এবারে তোমরা নিজে নিজে নাম্বার দেখতে পাচ্ছিলে। যেমন আমাদের প্রতিজ্ঞা পেজে কি করা হয়, কে কত নাম্বার পেলো, ফার্স্ট সেকেন্ড থার্ড করে লাইভ ক্লাসে আমরা কি করি, তাদের রেজাল্টকে দেখিয়ে দিই। কিন্তু তোমাদের যেহেতু লাইভ ক্লাস নেই রবিবার দিন, তাহলে আমি একটা কাজ করলে হয়, রাতের দিকে তোমাদের হচ্ছে কি লিস্ট পাবলিশ করে দেবো, ঠিক আছে? যেখানে তোমাদের হচ্ছে কি, তোমাদের কারো যদি নাম প্রকাশ করতে অনিচ্ছুক থাকো, যেখানে নেম সেকশন থাকবে, সেখানে তোমাদের নিজের ডাক নাম হতে পারে বা নিজের ভালো লাগার নাম হতে পারে, তোমরা দিয়ে দিবে যাতে তুমি বুঝতে পারো যে তোমার নামটা সেইটা। কি বললাম, বুঝতে পারলে? যদি কেউ নাম প্রকাশে অনিচ্ছুক থাকে, ঠিক আছে, তাহলে তোমরা সেই নামের জায়গায় তোমার নিজের ডাক নাম দিতে পারো, নিজের কোনো নিক নেম দিতে পারো, তুমি দিতে পারো, তাই তুমি বুঝতে পারো যে সেই পার্সেন্টটা আছে তুমি, ঠিক আছে? দিলে আমরা যে লিস্টটা দেবো সেখানে নিজের পজিশনটা তুমি বুঝতে পারবে যে কত নম্বরে তোমার নাম বেরোলো। বুঝতে পেরেছো কি বললাম?
বোঝা গেছে? যা, এরা কিছুই বলে না। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আপাতত তোমরা আজকের ক্লাসটা সবাই বুঝতে পেরেছো, এটা আমি ধরে নিলাম। সামনে মক টেস্টেও তোমরা ভালো রেজাল্ট করবে, সেটাও আমি ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এতটাই থাকলো আজকে। ঠিক আছে, তাহলে আমাদের আজকে পড়াশোনার বিষয় কি ছিল, যে প্যারামেসিয়ামের ক্ষেত্রে তার স্ট্রাকচারাল অর্গানাইজেশন এবং রিপ্রোডাকশন। ঠিক আছে, চলো তাহলে সবাই এবার ক্লাস লেফট করে যাও। গুড নাইট।